হুম। আচ্ছা, আমরা হোমওয়ার্ক কি করছি সবাই? দেখে দেই একটু হোমওয়ার্ক। এটা অনেক দিন আগের পড়া ছিল, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেল। পেন্সিল দিয়ে করছো আর বাকিগুলো এমনি করছো? আচ্ছা, পারলে সমস্যা নেই আমার। গুড, অনেকগুলো করে যারা যারা করছে সকলেই গুড, সকল good। সারা তোমার হোমওয়ার্কটা দেখি। রিমি, তোমার হোমওয়ার্ক এতদিন সময় পাইলা, মানে এইগুলো এখন না করলে আর পরে করা আর কোনো চান্স নাই, অসম্ভব, এটা সম্ভবই না। হ্যাঁ, এইভাবে করছো তাই না? থ্যাংক ইউ। ওকে, দাও, দাও। তোমার হোমওয়ার্ক একটাও করো নাই? হ্যাঁ হ্যাঁ, একটাও না? কয়টা করছো? সবগুলোই? আচ্ছা, গুড। অল্প হয়েছে, তোমার আরো করা লাগছে। সাদিয়ার খাতা দেখছি। মালি এত কম কেন? আরো আছে? টাইম পাও নাই? আচ্ছা, আচ্ছা শোনো, আমাদের আমি যেভাবে পড়াইছিলাম যদি সিরিয়াল মেনটেন করি তাহলে আমাদের হওয়ার কথা ছিল হইলো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের পার্ট আজকে পড়ানোর কথা ছিল, কিন্তু আসো, কিন্তু আমি আজকে স্টয়কিওমেট্রিতে আসলাম কারণ ওই যে গত ক্লাসে ওরা বললো যে ঈদের পরে তোমাদের খোলার পরেই পরীক্ষা হবে, তখন স্টয়কিওমেট্রি থেকে পরীক্ষা হবে, মানে লিমিটিং বিক্রয় থেকে। এর জন্য আমি একটু মাঝখানে ব্রেক দিলাম, ওই ব্রেকে কোনো সমস্যা হবে না। মানে আণবিক সংকেত, স্থূল সংকেত, এটার উপর কোনো আলোচনা নাই, ওটা আলাদা একটা মানে আলাদা একটা জগৎ। তো ওইটা হচ্ছে পরে পড়াবো, হ্যাঁ, এবং ওটা সহজ। তো আমি যে পার্টে যাইতেছি ডিরেক্ট আমি হলো লিমিটিং বিক্রিয়ক পড়াইতেছি না, লিমিটিং বিক্রিয়ক পড়াইতে যেই বেসিক গুলা লাগে একদম ওইগুলা নিয়ে আলোচনা করা হবে, তোমরা গভীর মনোযোগ দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন হতে পারে যে লিমিটিং বিক্রিয়ক যে আমরা পড়তেছি এটা আসলে মানে কি, জিনিসটা কি, এরকম একটা প্রশ্ন হইতে পারে, তাই না? আচ্ছা, তার আগে আমরা জানবো হচ্ছে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি টপিকের ভিতরে হলো লিমিটিং পার্ট আছে। স্টয়কিওমেট্রি কি? আচ্ছা, বোর্ডে তাকানো লাগবে এইদিকে। যেমন আমি এই জায়গায় লিখলাম কেমিস্ট্রি, কেমিস্ট্রির অনেকগুলো ব্রাঞ্চ আছে। যেমন ধরো হচ্ছে এই পাশে লিখলাম হচ্ছে অ্যাটমিক কেমিস্ট্রি, অ্যাটমিক কেমিস্ট্রি কেম পর্যন্ত লিখলাম, আর একটা হচ্ছে মোলার কেমিস্ট্রি, মোলার কেম। তো এই মোলার কেমের মধ্যে আমরা আছি। অ্যাটমিক এগুলা হলো ওই যে 3 অধ্যায়ে অনুপরমাণু নিয়ে আলোচনা ছিল, এইগুলাতে ওই যে বিভিন্ন প্রকার বিক্রিয়া টিক্রিয়া করছি, তাই না? কিন্তু আমরা এই যে মোলার কেমিস্ট্রি এটা হলো ম্যাথমেটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট।
তো এর মানে গাণিতিক রসায়ন যেটা বলে ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি অথবা গাণিতিক কেমিস্ট্রি। স্টয়কিওমেট্রিও হলো একটা ম্যাথমেটিক্যাল পার্ট, কিন্তু রসায়নের যেই শাখায় শুধুমাত্র বিক্রিয়া নিয়ে কাজ করা হবে, অর্থাৎ বিক্রিয়া নিয়ে না, রসায়নের যে শাখায় শুধুমাত্র বিক্রিয়ার ম্যাথ নিয়ে কাজ করা হবে। বলো তো কি বললাম? যেমন এর আগে আমরা যেগুলা করছি, এই যে n is equal to w divided by m, n is equal to n divided by 6.023 into 10 to the power 23, এগুলো পড়ছি না, মনোযোগ দেওয়া লাগবে। এগুলো হলো মোলের পরিমাণ হিসাব করা শিখছি মোলার কেমিস্ট্রি শাখার ভিতরে। আজকে যেগুলা করব, যেমন ধরো এ বিক্রিয়া করলো বির সাথে, করে তৈরি করলো এ বি। এখন এই এ আর বি কিভাবে বিক্রিয়া করছে, কতটুকু পরিমাণের সাথে বিক্রিয়া করছে, কে কার সাথে কতটুকু পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, এই যে এইগুলা যে হিসাব করব, এই হিসাবগুলা কোনো বিক্রিয়া রিলেটেড না, যে কোনো পদার্থের ক্ষেত্রে হইতে পারে। এখানে যে এইগুলা যে কোনো পদার্থের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু স্টয়কিওমেট্রির ভিতরে থাকবে হচ্ছে শুধুমাত্র বিক্রিয়া থাকবে। কি থাকবে? বিক্রিয়া। তাহলে আমরা এভাবে বলতে পারি রসায়নের যে ব্রাঞ্চে অথবা শাখায় বিক্রিয়ক পদার্থ, আচ্ছা বিক্রিয়ার মধ্যে আবার কয়টা অংশ থাকে বলতো? দুই ধরনের। বাম পাশে ক্লাস 8-এ শিখছো, যেমন এ আর বি বিক্রিয়া করে তৈরি করলো এ বি। এই পাশের গুলো হলো রিঅ্যাক্টেন্ট অথবা বিক্রিয়ক, আর এই পাশের গুলো হলো উৎপাদ। তাহলে এই যে এইভাবে আমরা বলবো যে স্টয়কিওমেট্রির ভিতরে বিক্রিয়ক পদার্থের পরিমাণ আর উৎপাদ পদার্থের পরিমাণ হিসাব আর নিকাশ করা হবে। মানে যে গণিতে ঢুকতেছি শুধুমাত্র কাদের নিয়ে আলোচনা, কাদের হিসাব নিকাশ করবা? বিক্রিয়ক আর উৎপাদ। তাই যেখানে লেখা আছে স্টুডেন্ট স্টয়কিওমেট্রি রসায়নের গুরুত্বপূর্ণ শাখা, শীটের থেকে এটা নিছি আমি। রসায়নের যে শাখায় শুধুমাত্র বিক্রিয়ক, এই যে বিক্রিয়ক আর উৎপাদ এর গাণিতিক হিসাব নিকাশ করা হয়, তাকে বলা হয় স্টয়কিওমেট্রি। তার মানে রসায়নের এই শাখায় শুধুমাত্র বিক্রিয়ক এবং উৎপাদ সম্বলিত ম্যাথ গুলো আমরা করব। আচ্ছা, তো স্টয়কিওমেট্রির ম্যাথ গুলা করার টেকনিক হলো এই যে তিনটা, এখানে লেখা আছে স্পেশাল টেকনিক, আমার শীটে এটা ভালো করে একটু পড়বা। তো স্টয়কিওমেট্রি বিক্রিয়া, স্টয়কিওমেট্রি অথবা স্টয়কিওমেট্রি বিক্রিয়া সম্বলিত অঙ্ক তিনটা টপিক দ্বারা করা যায়। টপিক নাম্বার 1, ভালো করে মনে রাখবে এটা, আমি কিন্তু কিছুই মুখস্থ করাইতেছি না। 1 নাম্বার টপিক হলো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, 2 নাম্বার টপিক হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ, আর 3 নাম্বার টপিকের নাম হলো উৎপাদ থেকে বিক্রিয়ক। এটার মিনিং বুঝাই। যেমন ধরো হাইড্রোজেন গ্যাস পানির সাথে বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, আমি এটা সমতা করলাম। তো এখানে বিক্রিয়ক পদার্থ হলো এ পাশে দুইটা, একটা হলো হাইড্রোজেন জাতীয় পদার্থ আর একটা হচ্ছে অক্সিজেন জাতীয় পদার্থ। প্রথম পয়েন্টের নাম বলছে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, তার মানে কি বিক্রিয়ক থেকে বিক্রিয়ক। আবার এই দিক থেকে বলতে পারি যেমন হাইড্রোজেন থেকে অক্সিজেন বা অক্সিজেন থেকে হাইড্রোজেন, এটাই হলো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক। প্রশ্ন কেমন হবে? যেমন প্রশ্ন হবে 10 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়। যুক্ত হওয়া মানে কি? বিক্রিয়া করা। উল্টা কথা, 10 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন যুক্ত হয়। আবার এরকম হতে পারে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য কয় গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে যে কয়টা প্রশ্ন বললাম সবগুলা প্রশ্ন কোন জায়গায় আমি কোন জায়গার মধ্যে ছিলাম? বাম পাশে ছিলাম না? মানে ব্যাপারটা হলো এরকম, আমি একবার প্রশ্ন করছি যে 10 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে, অথবা 10 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে। আবার উল্টা বলছি যে 7 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে কি পরিমাণ অক্সিজেন লাগবে। তার মানে আমি ঘুরে ফিরে বিক্রিয়কের মধ্যে আছি, এই জন্য এটার নাম হলো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক। বুঝছো? পরবর্তী টপিকের নাম হলো বিক্রিয়ক থেকে উৎপাদ। তো এইবারের প্রশ্নটা এরকম হবো, যেমন ধরো তোমার স্যার এইভাবে প্রশ্ন করলো যে 17 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে গ্যাস কি লিখছি? বিক্রিয়ক থেকে উৎপাদ। এভাবে বলতে পারে 17 গ্রাম হাইড্রোজেন গ্যাস থেকে কি পরিমাণ পানি পাওয়া যাবে। প্রশ্ন হতে পারে 31 গ্রাম অক্সিজেন থেকে কি পরিমাণ পানি পাওয়া যেতে পারে। তার মানে এই পাশে যতগুলা বিক্রিয়ক থাকবে, যেমন ধরো আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস বি প্লাস ডি, এগুলো আলাদা আলাদা পদার্থ, এই পাশে তৈরি হলো এক্স ওয়াই বি ডি, এটা একটা পদার্থ তৈরি হলো। প্রশ্ন এমন হতে পারে যে 2 মোল অক্সিজেন থেকে কি পরিমাণে এই পদার্থ পাওয়া গেল, 3 মোল ওয়াই থেকে কি পরিমাণে এই পদার্থ পাওয়া গেল, 4 মোল বি থেকে কি পরিমাণে এই পদার্থ পাওয়া গেল, অথবা এই পদার্থ 120 গ্রাম তৈরি করতে কি পরিমাণটি লাগলো। আচ্ছা, এটা উল্টা হইলো উৎপাদ থেকে বিক্রিয়ক। তার মানে বিষয়টা এভাবে মনে রাখবা, বিক্রিয়ক থেকে উৎপাদ মানে কোশ্চেনটা এই পদার্থ থেকে এটা তৈরি করা, মানে কত পরিমাণ প্রয়োজন বা কত পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে, এগুলা হিসাব। 3 নাম্বার টপিক উৎপাদ থেকে বিক্রিয়ক। এইবারের প্রশ্ন হবে এই দিক থেকে, আমি বললাম 118 গ্রাম পানি তৈরি করতে কি পরিমাণ অক্সিজেন লাগবে। তাহলে উৎপাদ থেকে আমি কিসের দিকে আইলাম? বিক্রিয়কের দিকে আইলাম। পরের প্রশ্ন, ধরো 17 গ্রাম পানি তৈরি করতে কি পরিমাণ হাইড্রোজেন লাগবে। প্রশ্নগুলোর ধরন কিন্তু বুঝতে হবে। এখানে
বিক্রিয়ক থেকে বিক্রিয়ক যখন বলতেছিলাম তখন বলছিলাম যে অমুক অমুকের সাথে কতটুকু বিক্রিয়া করবে, করবে, এরকম বললাম না। আবার এটা ছিল বিক্রিয়ক থেকে উৎপাদ, তার মানে এটা থেকে এটা কি পরিমাণ পাওয়া যাবে বা উৎপন্ন হবে। আর একটা ছিল উৎপাদ থেকে বিক্রিয়ক, এতটুকু পানি তৈরি করতে কি পরিমাণ এটা লাগবে, তার মানে এটা উল্টা প্রশ্নটা হলো প্রয়োজন, এরকম একটা কিছু। আমাদের কি সেন্স আসছে মোটামুটি? যে আলোচনাগুলা করলাম এইগুলা হচ্ছে স্টয়কিওমেট্রির মূল থিম, তিনটা আলোচনা করলাম। এখন বেশি ইম্পর্টেন্ট হলো এই যে এটা মনে রেখে তুমি এই ম্যাথ গুলা করবে, মনে রাখা অত্যন্ত জরুরি। যেমন 1 স্টয়কিওমেট্রির অঙ্ক তুমি মোল এককেও করতে পারবা, গ্রাম এককেই করতে পারবা, দুটাই ইউনিটেই করতে পারবা। যখন মোলে করবা মোলেই করবা, আবার যখন গ্রাম এককে করবা তখন গ্রাম এককেই করবা। আমরা 2 এককেই করব। যে পদার্থের মান বের করতে হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা পদার্থের মান বের করতে বলবে, তাকে সবসময় এই যে ডান পাশে রেখে অঙ্কটা করতে হবে। যেমন আমি এখানে লিখছিলাম H2 প্লাস O2 ইকুয়ালস টু 2H2O 2। তাহলে এখন যদি প্রশ্ন বলে যে 17 গ্রাম হাইড্রোজেনের সাথে কি পরিমাণ অক্সিজেন লাগবে, কাকে বের করতে বললাম? প্রশ্নটা আবার করি, ভালো করে শুনো, এইখানে বসে থেকে মনোযোগ অন্য জায়গায় দিও না। 17 গ্রাম হাইড্রোজেনের সাথে কি পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করবে, কার পরিমাণ বের করতে বলতেছে? অক্সিজেন। যাকে বের করতে বলে এই যে লেখা আছে, যে পদার্থের মান বের করতে বলা হবে সেই পদার্থকে ডান পাশে রাখবা, অর্থাৎ অক্সিজেনকে ডান পাশে রেখে ম্যাথ করবা। আচ্ছা উল্টা করে, অক্সিজেন তো এমনি বিক্রিয়ার মধ্যে ডানে রয়েছে না, প্রশ্নটা উল্টা করে করি। প্রশ্ন আমি বললাম যে 120 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে, হাইড্রোজেন এবার বামে লেখা রয়েছে না, কিন্তু বের করতে বলছি কোনটা? আবার দেখো 120 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে, কাকে বের করতে বলছে? হাইড্রোজেন। ও বামে থাকুক আর ডানে থাকুক, বিক্রিয়ায় যে জায়গায় থাকুক না কেন, যার মান বের করতে বলা হয় তাকে কোন পাশে রাখবা? ডান পাশে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে হাইড্রোজেন এবার ডানে চলে যাবে, এরকম। এবার আসো, প্রশ্নে বা উদ্দীপকে যে পদার্থের কথা উল্লেখ থাকবে শুধুমাত্র তারই হিসাব নিকাশ করব। ফর এক্সাম্পল, পুরা বিক্রিয়া আমি লিখছি কিন্তু প্রশ্নে শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের কথা বলছে, তাহলে এই পাশের কোনো হিসাব নিকাশ নাই, শুধুমাত্র এইটার পরিমাণ আর এইটার পরিমাণ নিয়ে কাজ করব। এখন সামনে ম্যাথ করে আমি এটা বুঝাই, মানে এখানে যে কথাগুলো বললাম সমস্যা হবে না, সামনে একটা ম্যাথ করলে ক্লিয়ার আসবে। তো প্রথম টপিক এই যে নিলাম বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, কিভাবে এখানে প্রশ্ন আসছে দেখো। এই যে প্রশ্নটা হয়েছে 18 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়, এখানে কার মান বের করতে বললো? অক্সিজেন, তাই না? যার মান বের করতে বললো তাকে যেন কোন পাশে রাখবো? আচ্ছা এখন এই ধরনের আচ্ছা প্রথম পয়েন্ট, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করার সময় শুধুমাত্র বিক্রিয়ক অংশের হিসাব নিকাশ করবা, আর বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করা যায়। তার মানে যদি বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক আমি ভালো করে শিখি, এই বইয়ের মধ্যে যত লিমিটিং বিক্রিয়ক আছে সবগুলো আমি করতে পারবো। তো এইখানে একটা লাইন বাদ পড়ছে, সেই লাইনটা হলো স্টয়কিওমেট্রির অঙ্ক করতে হলে নির্ভুলভাবে বিক্রিয়ার সমতা করতে হয়। শীটের এই পেজে লিখে নাও, এইখানে নোট দেওয়া লিখে নাও, স্পেশাল নোট। স্টয়কিওমেট্রির ম্যাথ সলভ করতে হলে নির্ভুলভাবে বিক্রিয়ার সমতা করতে হবে, অর্থাৎ যার বিক্রিয়ার সমতা ঠিক থাকবে না তার হলো তোমার হলো স্টয়কিওমেট্রির ম্যাথ ঠিক থাকবে না। এটা লিখে নাও, শীটের মধ্যে লিখবা। লিখছ? তাহলে এইখানে আমাদের একটা জিনিস জানা লাগবে, বিক্রিয়ার সমতাটা সঠিকভাবে একটু শেখা লাগবে। শীটের আগের পেজে এই যে এইটুকু পড়া আছে, সকল মৌলিক পদার্থ দ্বারা রাসায়নিক সমতা করার স্পেশাল টেকনিক, পাইছো না? এই পেজে যাও, সকল এখানে শুধু মৌলিক পদার্থের কথা বলা হয়েছে। আর গত ক্লাসে আমরা কিসের সমতা করা শিখেছি? অ্যাসিড এবং ক্ষারের, তাই না? আচ্ছা আমাদের টোটাল অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার সমতা করা শিখতে হবে, কার্বনের যৌগের সমতা করা শিখতে হবে, যেটুকু তোমার সিলেবাস আছে ওইটুকুই। তাহলে এখন যেই সমতার নিয়মটা শিখবো সবগুলা শুধুমাত্র হলো মৌলিক পদার্থের ক্ষেত্রে ইউজ করব। এটা
তো এই জায়গায় লিখছি পৃথিবীতে যত রাসায়নিক বিক্রিয়া রয়েছে এগুলা একটা একটা করে শেখা সম্ভব না। তোমাকে কিছু টেকনিক অথবা কিছু রুলস অবলম্বন করতে হবে যেগুলো তোমাকে সহযোগিতা করবে দ্রুত সমতা করার জন্য। তার মধ্যে আমি প্রথমে ধরছি বেসিক টেকনিকের মধ্যে মৌলিক পদার্থের ক্ষেত্রে তুমি একটা পদার্থ ধরছি এ, যার যোজনী ধরলাম এক্স, আর একটা পদার্থ ধরছি ওয়াই, যার যোজনী ধরলাম ওয়াই, বি যার যোজনী ধরলাম ওয়াই। আচ্ছা, এখন এ বি দ্বারা কি বুঝাইলাম? এখানে নোট লেখা আছে দেখবা, 118টা মৌলিক পদার্থের যে কোনো একটাকে বুঝাইছি। বুঝছো তো? মানে যে কোনো এ আর বি এর মধ্যে যে কোনো একটা বসাবা। তো প্রথম পয়েন্টে কি লিখছি, যদি এ এবং বি গ্যাসীয় হয়, গ্যাসীয় কখন হয়? যখন অধাতু হয়, তখন তুমি দ্বিপরমাণু নীতি অনুসরণ করবা। আর দ্বিপরমাণু নীতি এটা কোথা থেকে আসছে? অ্যাভোগাড্রো থেকে আসছে। এটা আমরা শুরুতেই বলছিলাম যে অ্যাভোগাড্রোর 3টা সূত্র, সেখানে আমরা দেখে আসছিলাম নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সকল গ্যাসীয় পদার্থ কোন পরমাণু অবস্থায় থাকে? দ্বিপরমাণুক অবস্থায়। অর্থাৎ বিক্রিয়ক মৌলসমূহের ডান পাশে পদতলে 2 বসাতে হবে। এই লাইনটা মনে রাখবা। তুমি তাদেরকে যদি বিক্রিয়ক হিসেবে নাও, ডান পাশে পদতলে 2 বসাবা। তাই এই যে এখানে নেওয়া হয়েছে এ আর এই জায়গায় নেওয়া হয়েছে বি, এই 2 তেলে কোথা থেকে আসলো? দ্বিপরমাণু নীতি থেকে। আচ্ছা, এটা মনে হয় উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা, তারপরে উৎপাদের সমতা করবা, উল্টা হয় না, ঠিক আছে। এখন উৎপাদের সমতা করার নিয়ম হচ্ছে প্রায় সকল আচ্ছা, উৎপাদের সমতা করার নিয়ম হলো তুমি এর আগে যেটা শিখছো, যেমন এ আর বি লেখলা, এটার যোজনী হলো এক্স, এটার যোজনী হলো ওয়াই। তাহলে এই যে এক্স নিয়ে এখানে দিয়ে দিবা আর ওয়াই নিয়ে এখানে দিবা, এই যে এখানে সেটাই করা হয়েছে। অর্থাৎ যোজনী বিপরীত ক্রম অনুসারে ডান পাশে বসাবা। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে কত বসান লাগবে? 2 বসান লাগবে। আর উৎপাদের ক্ষেত্রে কি বসান লাগবে? যোজনী বিপরীত ক্রম অনুযায়ী বসবে। আচ্ছা, পরের লাইন। আচ্ছা, প্রায় সকল বিক্রিয়কের ক্ষেত্রে, এই যে এখানে আরেকটা লাইন আছে, সকল বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সমতাকরণের জন্য সম্পূর্ণ উৎপাদকে 2 দ্বারা গুণ করবা। অর্থাৎ এই যে এই পাশে, এটা তো প্রথমে তুমি উৎপাদ গঠন করলা, করার পরে এই যে এই পাশে এক্সট্রা 2 দ্বারা তুমি গুণ করলা। প্রশ্ন করো কেন করলাম? কারণ হইলো এই পাশে তুমি প্রতিটা পরমাণু ডান পাশে পদতলে কত বসাইছিলা? 2 বসাইছিলা। এখানে একটা লাইন মনে হয় বাদ পড়ছে, তোমরা একটু দেখতে পারো। যেমন লাইনটা হচ্ছে এর যোজনী এর যোজনী দ্বারা বি কে গুণ করতে হবে, বির যোজনী দ্বারা এ কে গুণ করতে হবে। এই লাইনটা আছে কি? দেখো তো সেটা আছে কিনা। আচ্ছা, এটা মনে হয় তাহলে ডিলেট হয়ে গেছে। আচ্ছা, আমরা মনে রাখি, এখানে একবারে দেখে দিই। প্রথমে তুমি হলো যেমন এখানে লিখি, ধরো এ আর বি এর মধ্যে বিক্রিয়া করবা। সিস্টেমটা হলো এমন, এইটার যোজনী হলো এক্স, এইটার যোজনী হলো ওয়াই। খেয়াল করো বাচ্চারা, ধরো এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, তাহলে ডান পাশে 2 দিলা। দেওয়ার পরে লাস্ট কাজ হলো অর যোজনী দিয়ে অরে গুণ করা, অর যোজনী দিয়ে অরে গুণ করা, এইরকম। তাই যেখানে লেখা হয়েছে ওয়াই এ টু এক্স বি টু। আর উৎপাদের ক্ষেত্রে এখানে 2 হলো সামনে গুণ করতেছি, আর হলো যার যোজনী অপর জনের ডান পাশে পদতলে বসতেছে। বুঝতে অসুবিধা হলো তাই না? আচ্ছা, যদি অসুবিধা হয় আমি আরেকটু এই যে এখানে লিখি। ধরো আমি লিখলাম এ আর বি বিক্রিয়া করবে, এখানে অ্যারো চিহ্ন দিলাম, এ আর বি লিখলাম। এবার খেয়াল করো, এ পাশেও এ বি, এ পাশেও বি। বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে মাঝখানে প্লাস চিহ্ন দিতে হয়, আর উৎপাদ পদার্থের মাঝখানে ধরো আমি গুণ চিহ্ন দিলাম বোঝানোর জন্য। ঠিক আছে, এখন কাজ হলো অর যোজনী কত বলো? এক্স, অর যোজনী কত? ওয়াই। তাহলে সিস্টেম হইলো, যদি গ্যাসীয় হয় কি হয়? যদি গ্যাসীয় না হয় তাহলে কিন্তু 2 দেওয়া যাব না। তাহলে গ্যাসীয় হইলে আমি ধরো এই যে অর ডান পাশে পদতলে 2 দিলাম, অরও দিলাম। এখন অর যোজনী অরে দিয়ে দিলাম, অর যোজনী অরে দিয়ে দিলাম, ব্যাস এ পাশের সমতা শেষ। বুঝছো তো? আর উৎপাদের ক্ষেত্রে যোজনী তো এই পাশে এক্স ওয়াই, এই যে এই এক্স নিয়ে এখানে বসাইলা, এই ওয়াই নিয়ে এখানে বসাইলা, আর সম্পূর্ণটাকে 2 দ্বারা গুণ করলা। এটাই হলো সমতা। তাহলে সমতা কি দাঁড়ায়? সমতা দাঁড়ায় ওয়াই এ টু প্লাস এক্স বি টু ইকুয়ালস টু এ ওয়াই বি এক্স। 2 পাশের ঘটনা কিন্তু একই হলো, ভালো করে খেয়াল করা লাগবে। এই পাশের যোজনী হলো ডান পাশে বসছে, আর ওই পাশে যোজনী বাম পাশে গুণ করছি। যোজনী কি করছি? গুণ করছি। এই যে এরকম যোজনী দেখো, এটা একটা যোজনী, এটা একটা যোজনী, এই যে এটা যোজনী, কিন্তু এখানে কি হয়েছে? যোজনী যোজনী হলো এই যে ডান পাশে পদতলে বসছে, এটা বসছে সামনে, আর এটার ক্ষেত্রে কি হয়েছে? পিছনে পদতলে। কিন্তু 2 পাশে কিভাবে বসছে? বিপরীত ভাবে বসছে। কিভাবে বসছে? বিপরীত।
আর হচ্ছে এটা আসছে গ্যাসীয় অবস্থার জন্য। কোন অবস্থার জন্য? গ্যাসীয়। তাহলে আমি ধরো একটা নেই, ধরো আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন আর নিলাম অক্সিজেন। ভালো করে খেয়াল করবো, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন লিখলাম। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে যেন আমরা কি দিছিলাম? প্লাস। আর এই পাশে কোনো চিহ্ন নাই, ওইভাবে রেখে দিলাম। কোনো কিছু না থাকলে তো সেটা ইনটু থাকে, তাই না? এখন এই যে এইভাবে বসাবা যার যার যোজনী। এখন যোজনী বসানোর আগে দেখতে হবে যে হলো এখানে কয়টা পরমাণু আছে। দুইটা পরমাণু না কয়টা পরমাণু, কোন পরমাণু নীতিতে চলে? আর নামের শেষে দন্ত না থাকলে কি হয়? অধাতু। যেমন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কি গ্যাসীয় নাকি কঠিন? গ্যাসীয়। তাহলে ডান পাশে 2 দাও। অক্সিজেন ডান পাশে 2, তাহলে 2 দিলাম। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এই যে এরকম ভাবে দিয়ে দিলাম। অক্সিজেন কয়টা আছে? 2টা। এখন ওর যোজনী হলো 1, ওর যোজনী হলো 1। ওর যোজনী কত? 2, ওর যোজনী হলো 2। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। এই দুইটা যোগ করলে কত হয়? 2। এখন এই যোজনীর মধ্যে ভাগ করো। তাহলে আমি দেখতেছি হলো এখান থেকে 2, এই জায়গায় কত থাকে? 1। এই যে এটা হচ্ছে এখানে এলো তোমার x, এখানে এটা হলো y। তাহলে এটা কই যাবে? এখানে এটা যাবে এই যে এইখানে, বুঝতে পারছি? আর এটা যাবে হলো এই যে এইখানে। তাহলে এখন এই পাশের সমতার রুল এইটাই। ওই পাশের সমতার নিয়ম কি? এটার নিচে এটার যোজনী বসাও। এটার যোজনী কত? এই যে 1 ব্যবহার করছি, বসাইলাম 1। এখানে কত ব্যবহার করছি? 2, এখানে 2। তাহলে এখানে যোজনী এটা এখানে আর এটা এখানে, এটা এই জায়গায়। এখন এই যে লেখা আছে, এই যে প্রায় সকল বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমতা করার জন্য সম্পূর্ণ উৎপাদকে 2 দ্বারা গুণ করতে হয়। এই যে 2 দ্বারা গুণ করছি, তাহলে এই যে সম্পূর্ণ উৎপাদকে গুণ করলাম কত দ্বারা? এই যে সামনে 2 দ্বারা গুণ করলাম। এখন ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? 2 আর 2 গুণ করলে কত হয়? 2 আর 2 গুণ করলে 4 হয়। তার মানে হাইড্রোজেনের জন্য 4 পাইলাম। অক্সিজেন 1 আর 2 গুণ করলাম, তাহলে কত হয়? 2। 2 অক্ষে 2 না? এখন আমরা কি শিখছিলাম? যেমন এ বি ডি, সামনে দিলাম 10। এই 10 এর, এই 10 বির, এই 10 ডির, সবারই তো নাকি? তার মানে হচ্ছে 10টা এ, 10টি বি এবং 10টি ডি, এরকমই বুঝাইছিলাম। আরো যদি ধরো এখানে 2 দেই, তাহলে এই জায়গায় 2, তার মানে এটা ভাঙলে হবে হলো 20টা ডি। তো সেই হিসাবে এই 2 আর এই 2 গুণ যায়, যায় না? মানে যেরকম বুঝাইলাম এই 10 আর এই যে এটা গুণ যাইতেছে, 10 আর 1 গুণ যাইতেছে, 10 আর 2 গুণ। তাহলে 2 তো অর আরো যদি এবার সবার, তার মানে ওর সাথে ওর 2 গুণ করলে কত হয়? 4। ওর সাথে ওর গুণ করলে কত হয়? 2। তাহলে দেখো এই যে এখানে হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেনের পরমাণু 4টা, হাইড্রোজেনের পরমাণু 4টা, অক্সিজেনের পরমাণু 2টা, অক্সিজেনের পরমাণু 2টা। তাহলে এই বিক্রিয়ার সমতাটা কেমন হয়? সমতাটা হয় এই 2 অক্ষে 2 লিখলাম, 2 অক্ষে 2, H2 অক্ষে H2 লিখলাম, H2 প্লাস এখানে দিলাম 1 অক্ষে 1, কিছুই না, O2 অক্ষে O2, এই অ্যারো চিহ্ন। এখানে এই যে 2 অক্ষে 2 লিখলাম, 2 অক্ষে 2, আর হলো H2 অক্ষে H2, আর এই হলো তোমার O অক্ষে O। এই যে এইটাই হলো তোমার হলো বিক্রিয়ার সমতাযুক্ত। এখন এইটাতে যদি ম্যাথ করো তাহলে তোমার ম্যাথটা হবে এবং রেজাল্ট মিলবে। আর যদি কোনো কারণে এখানে সংখ্যা কোনোটা কম বেশি হয় তাহলে মিলবে না। এখন এই যে সামনে যে নাম্বারগুলো আছে সামনে, এইগুলা হচ্ছে মোল সংখ্যা। এগুলা কি সংখ্যা? মোল। তাহলে হাইড্রোজেন এখানে কত মোল আছে বলতো? 2 মোল। অক্সিজেনের সামনে কোনো সংখ্যা নাই, তার মানে অক্সিজেন আছে হলো 1 মোল। এখন কত মোল পানি উৎপন্ন হয়েছে? 2 মোল। তাহলে এই যে বলার স্টাইল হলো 2 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করে। বুঝাইতে পারছি? তাহলে এখন মোল সংখ্যায় যদি হিসাব করি, এখন যদি আমি বলি 4 মোল হাইড্রোজেন লাগবে, কত মোল? তাহলে 4 বানানোর জন্য তোমাকে এখানে অরে কত দ্বারা গুণ করলে 4 হবো? 2। তার মানে বোঝা যাইতেছে যে অরে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে অরে কত দ্বারা গুণ করা লাগবে? না না, অরে যদি 2 দ্বারা গুণ করি, সমীকরণ সবাই এই 2 দ্বারা গুণ, তাই না? তাহলে এবার 2 দুগুণ 4, এই 4 মোল হাইড্রোজেন গ্যাস। এখানে 2 আর 1 গুণ করলে হয়, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 মোল অক্সিজেন গ্যাস ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4, 4 মোল পানি। তার মানে এই যেভাবে 4 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 4 মোল পানি তৈরি করে। এখন আমি যদি বলি যে আমার 16 মোল পানি দরকার, কত মোল? 16 মোল। এই যে প্রথমে যেটা হিসাব করে বের করছিলাম ওইটাই ছিল আমার স্টয়কিওমেট্রির ধরো মানে প্রথম সমীকরণ। এখন আমার 16 মোল পানি বানানোর জন্য এই পাশে 16 বানান লাগবে না? তো সামনের নাম্বার যেটা আছে ওটা মাথায় রাখা লাগবে। ওরে কত দ্বারা গুণ করলে 16 হবো? 8। তাহলে ওরে যদি আমি 8 দ্বারা গুণ করি, তাহলে ম্যাথের নিয়ম অনুযায়ী x + y = z,
এইটারে যদি 8 দিয়ে গুণ দেই তাহলে সবাইকে 8 দিয়ে গুণ দেওয়া লাগবে, এটাই তো শিখেছে ম্যাথ আমাকে, তাই না? সেই হিসাবে আমি যদি ওরে 8 দ্বারা গুণ করি, খালি ওরে করলেই হবো না এই পাশে যা আছে সবাই রে? তাহলে আমি ওরেও 8 দ্বারা গুণ করলাম, ওরেও 8 দ্বারা গুণ করলাম, তাহলে 8 দিয়ে গুণ 16, 16 মোল হাইড্রোজেন তোমার 8 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে এই যে 16 মোল পানি তৈরি করে। এই যে এটা হলো মোল সংখ্যার মাধ্যমে স্টয়কিওমেট্রিক সমীকরণ সমতা। বুঝাইতে পারছি? গ্রাম পরে, গ্রামের হিসাবটা পরে আসতেছে, আমরা এটা আপাতত বুঝছি নাকি? আচ্ছা, এটা গেল, আমি শুধু গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করলাম। এবার আমি দেখাবো হলো, ধরো সেটা আছে তুলে, আমরা সময় মানে ব্যয় করতে চাইতেছি না। ধরো আমি একটা গ্যাসীয় পদার্থর নাম বললাম, সেটা হলো ধরো ক্লোরিন গ্যাস। আচ্ছা নিলাম, আমাকে একটা কঠিন পদার্থের নাম দাও তোমরা। অ্যালুমিনিয়াম দিলাম, অ্যালুমিনিয়াম। মানে যাদের নাম শ্যাম থাকে তারা ধাতু, আর নর্মালি সকল ধাতু কি কঠিন, কিছু এক্সেপশনাল, যেমন হলো সিলভার। সিলভার তো ধরো সিলভার কঠিন। এখন একটা পারদ তরল অবস্থায় থাকে, কিন্তু নর্মালি মানে সাধারণত প্রায় সব ধাতু, এই যে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সামনে যেগুলা ধাতব জিনিস দেখি সব সলিড না, কঠিন অবস্থায় আছে। আচ্ছা, কঠিন অবস্থায় থাকলে কি ডান পাশে পদতলে 2 দেওয়া যাবে? এখন যদি এই জায়গায় 2 দিই আরো ভুল হবে, কারণ অ্যাভোগাড্রো স্যার তো কঠিন পদার্থের ক্ষেত্রে বলে নাই, বলছে গ্যাসীয় পদার্থ। তাহলে এই যেটা এখন 2 দেওয়া লাগবে, কারণ ক্লোরিন হলো গ্যাসীয় পদার্থ, তাই না? এই পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম রাখলাম আর সিএল রাখলাম। আচ্ছা, 2 যেখানে দেওয়ার দরকার আমি দিয়ে দিচ্ছি। 2 শুধুমাত্র কোন পাশে বসে? বাম পাশে। আচ্ছা, অ্যালুমিনিয়াম এখানে কয়টা আছে? একটা না? তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। কিন্তু ক্লোরিন কয়টা আছে? 2টা। তাহলে দিলাম হলো ক্লোরিন, এর যোজনী হলো 1, এর যোজনী হলো 1, 1 আর 1 যোগ করলে 2 হয়। এই দুজনের মধ্যে তার ভাগ যায় না, পূর্ণ সংখ্যায় ভাগ যায় না, দশমিকে ভাগ যায়, কিন্তু ফিকশনাল নাম্বারে আমরা যাচ্ছি না। তাহলে এখন এই 2 কোথায় যাবে? এটা হলো x এর মান আর এটা y এর মান। এই 2 কোথায় যাবে বলো তো? এই যে এখানে চলে গেল, আর এটা হলো x, দ্যাট মিন্স 3, এটারে 3 চলে গেল। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওই পাশে যাও। এখন এটার যোজনী 3, এটার যোজনী হলো 1, তাহলে 3 এখানে চলে আসলো, 1 এই জায়গায় আসলো। আর বিক্রিয়ার নিয়ম অনুযায়ী সামনে যেন কত দ্বারা গুণ করতে হয়? 2 দ্বারা। সামনে হলো 2, ওই যে, তাহলে আমি সাধারণত বলছি একটা ক্ষেত্রে 2 দ্বারা গুণ করা লাগবে না, সেটা পরে আসতেছে। তাহলে আমাদের ফলাফল নিচে লিখি, ফলাফল আসতেছে এটার 2 অ্যালুমিনিয়াম, ওকে 2 অ্যালুমিনিয়াম প্লাস এখানে 3Cl2, ওকে 3Cl2 ইকুয়ালস টু 2, ওকে 2 Al, ওকে Al, Cl3, ওকে Cl3। এই যেটা হলো বিক্রিয়ার পূর্ণাঙ্গ সমতা। এখন যদি তোমাকে আমি বলি যে 30 মোল 30 মোল AlCl3 তৈরি করতে বিক্রিয়ার সমতাটা কেমন হয় বের করো। আমার এই জায়গায় তাহলে কত বানান লাগবে? এই যে 30 মোল বলতে সামনে 30 না, তাহলে ওরে কত দ্বারা গুণ করা যাইতেছে? 15 দ্বারা গুণ করা লাগতেছে। তাহলে এই যে ইনটু 15, তাহলে এই যে এটারেও 15 দ্বারাই গুণ করা লাগবে, এটারেও হচ্ছে তোমার 15 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এই যে 15 দ্বিগুণ 30 অ্যালুমিনিয়াম প্লাস 3 15 45 Cl2 ইকুয়ালস টু 15 দ্বিগুণ 30 AlCl3। আর কোনো সমস্যা আছে? প্রশ্ন আসবে এইভাবে, 30 ml AlCl3 তৈরি করতে কয় মোল Cl2 লাগে? অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার কোনটা বলো? এই যে এইটা। আবার প্রশ্ন হতে পারে 30 ml AlCl তৈরি করতে তোমার হচ্ছে কত ml না মোল, কত মোল অ্যালুমিনিয়াম লাগে? তাহলে কত? 30ই। পারবো না ইনশাল্লাহ। আবার উল্টা কথা যদি বলি 30 মোল অ্যালুমিনিয়ামের সাথে কত মোল ক্লোরিন বিক্রিয়া করে? এই যে 45। এরকম নানান দিকে প্রশ্ন হবো। তাহলে এই বিক্রিয়া করতে হলে আগে কি জানতে হবে? আগে হলো সমতা জানতে হবে। কারো কোনো সমস্যা আছে? এখন ইম্পর্টেন্ট লাইন হলো এই যে এইটা, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার। এই 4টা তোমার হচ্ছে নিজেরই মনে রাখা লাগবে। এই 4টা নিজেরই, কার্বন, সিলিকন, আর হচ্ছে ফসফরাস, আর হলো সালফার। এইগুলা কি ধাতু না অধাতু? অধাতু। অধাতু হওয়া সত্ত্বেও কয়লা চিনি আমরা, কয়লা কি কঠিন না গ্যাসীয় না তরল? কঠিন। তার মানে এটা হচ্ছে কঠিন অবস্থায় আছে। সিলিকন বালুর একটা রূপ, ফসফরাস, সালফার, এরা সবাই সলিড অবস্থায় থাকে, এটাও খনিতে সলিড অবস্থায় থাকে। তাহলে এরা সলিড অবস্থায় থাকে দেখে এরা অধাতু। যেমন আমি একটু আগে শিখলাম যে ক্লোরিন অধাতু, তাই 2 দিলাম। ও তো গ্যাসেস এলিমেন্টস, যার জন্য দিচ্ছি, কিন্তু এরা কি গ্যাসেস না সলিড? এই 4টা স্পেশালি মনে রাখা লাগবে। এদের বিক্রিয়ার সময় যদি কেউ C2 দাও জঘন্য ভুল, যদি কেউ Si2 দাও তাও ভুল, আবার যদি ফসফরাস 2 দাও তাও ভুল, Si2 দিলেও এগুলা সব ভুল, কারণ এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকতে পারে না। আচ্ছা, মন থাকবে না এটা?
আচ্ছা, এইখানে আর একটা লাইন লেখা আছে, কোন পরমাণুর বিক্রিয়কে যত যোজনী ব্যবহার করবে উৎপাদেও তত যোজনী ব্যবহার করবে। এই লাইনটা কেন লিখছি? এই লাইনটার অর্থ হলো, যেমন আমি এখানে লিখলাম আয়রন, খেয়াল করবা কিন্তু আয়রন বিক্রিয়া করবে ধরো হচ্ছে অক্সিজেন গ্যাসের সাথে। কার সাথে? অক্সিজেন বিক্রিয়া করে এখানে আয়রন আর অক্সিজেনের একটা যৌগ তৈরি করবে। এখন কত তৈরি করবো আমি জানি, কি রকম যৌগ তৈরি করবো জানি না, এখন সেটা যোজনীর উপর নির্ভর করে বানান লাগবে। তো আয়রন নামে শেষে আয়রন নামে শেষে দন্তন্য, দন্তন্য হলে কি হয়? অধাতু হয়, কিন্তু এটা তো আসলে অধাতু না। আয়রনের ব্যতিক্রমী নাম আমরা জানি, যেটার নাম হচ্ছে ফেরাম। ফেরাম তার নামে সে আম আছে, ল্যাটিন নেম থেকে এটা নেওয়া হয়েছে। আয়রন হলো ইংরেজি নেম। তো যেটা বলতেছিলাম, ফেরাম হলো সলিড। তাহলে ডান পাশে এখানে যদি 2 দেই, 2 কি দেওয়া ঠিক হবে? ঠিক হবে না, ভুল হবে। তাহলে আমি 2 উঠে আনলাম। অক্সিজেন এখানে 2 দেওয়া লাগবে না? লাগবে। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা। এই অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের যোজনী 2। এখন আয়রন এখানে কত যোজনী ইউজ করবে? আয়রন হচ্ছে যোজনী 2 হয়, আয়রনের যোজনী 3 হয়। এখানে আমি ধরো 3 ইউজ করলাম। কত ইউজ করলাম? 3। আর এই জায়গায় আবার আয়রন লিখলাম হচ্ছে Fe প্লাস ও, বিক্রিয়া করে তৈরি করবে Fe। এই জায়গায় সে 2 ইউজ করার জন্য মনস্থির করছে, তাই নিচে 2 লিখলাম। আচ্ছা, অক্সিজেনের ডান পাশে কত তলে মনে হয় 2 দিয়ে লাগবে, তাই না? অক্সিজেন গ্যাস। তাহলে এখানে কয়টা অক্সিজেন বলো তো? 2টা। তাহলে আমি এখানে দিলাম 2, এখানে দিলাম 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। আচ্ছা, তাহলে এখন নিয়ম অনুযায়ী কাটো। এখানে এই দুইটা যোগ করলে হয় হলো 4। এই দুজনের মধ্যে কাটাকাটি যায়? আচ্ছা, এই দুইটার মধ্যে যায় না? অফকোর্স যায়। কাটলেন থাকে 1, এই জায়গায় থাকে 2। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এই যে এটা এই জায়গায় আসতেছে, আর এটা এই যে এই ওয়ানটা এই জায়গায় যাইতেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে আসো, এই দুইটার মধ্যে কাটাকাটি যায় না দেখে এই যে এটা আসলে এখানে 4 দ্বারা গুণ করলাম, এটা হলো 3, এটারে 3 দ্বারা গুণ করলাম। এখন এই যে একটা লাইন লিখছি, কোন পরমাণু বিক্রিয়কে যত যোজনী ইউজ করবে উৎপাদেও তত। এইখানে বেচারি বিক্রিয়কে কত যোজনী ইউজ করছে? আরে 3। তাহলে হলো এই যে এখানে 3 লেখা নিলাম। এইখানে সে কত ইউজ করছে? আবার এই 1 নিয়ে যাও না। তাহলে হচ্ছে ব্যবহৃত যোজনীর কথা বলা হয়েছে, যোজনীর ভগ্নাংশ না। তাহলে আমি এখানে লিখলাম 2। বুঝতে পেরেছি? এখানে 3 লিখলাম কারণ বিক্রিয়কে সে 3 ইউজ করছে। এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম কারণ সে বিক্রিয়কে 2 ব্যবহার করছে। আচ্ছা, তাহলে এখানে যোজনী এটার কত? 2। এটার যোজনী কত? 2। নো চেঞ্জ। তাহলে কাটলে এখানে কত থাকে? 1। আর এখানে কত থাকে? 1। আচ্ছা, যোজনী ভাগ ভাগ করা লাগবে। আচ্ছা, এইবার এইখানে কি ভাগ যায়? তাকাও, ভাগ যায় না। তাহলে ভাগ না গেলে অর 3 অরে দিয়ে দিলাম, অর 2 অরে দিলাম। আর এই যে সম্পূর্ণ বিক্রিয়ককে একবার 2 দ্বারা গুণ করলাম। ওই পাশে যাই, ওই পাশে আমি যদি এটা এখানে বসে এটা এখানে বসাই, আর সম্পূর্ণকে একবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখন দেখো মিলা যায়। এই যে এখানে এই যে ধরো এখানে মনে মনে 1 আছে, তাহলে এই যে 4 অক্ষে 4, এই যে 2 দ্বিগুণ 4, 3 দ্বিগুণ 6, এই যে এখানে 3, এখানে 2, 3 দ্বিগুণ 6, মিলে গেছে। তার মানে বিক্রিয়া সমতা রাইট। তাহলে 4Fe প্লাস 3O2 ইকুয়ালস টু 2Ap2O3। তার মানে বোঝা যাইতেছে 4 মোল আয়রন থেকে 2 মোল Ap2O3 তৈরি হবে। এটার নাম হলো ফেরিক অক্সাইড। এটার নাম কি? ফেরিক অক্সাইড। যদি যোজনী বেশি হয় তাহলে নামকরণের সময় ইক উচ্চারণ করতে হয়, আর যোজনী যদি কম হয় তাহলে নামকরণের সময় আস উচ্চারণ করতে হয়। এটা আমরা পঞ্চম অধ্যায় শীটে লেখা আছে, আমরা পড়িয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি দেখাই তাহলে 2Ap অক্ষে 2Ap প্লাস O2 অক্ষে O2 বিক্রিয়া করে এখানে তৈরি হচ্ছে 2APO। তাহলে এখানে যদি আমি বলি 2 মোল আয়রন থেকে কত মোল ফেরাস অক্সাইড তৈরি হবে? তাহলে এই যে 2 মোল হবে। এই যে এইভাবে আমরা হিসাবটা শিখে নিলাম, বুঝছি তো? এখন এই জায়গায় একটা বিষয়, যেমন ধরো পরীক্ষার হলে কি তাহলে তুমি এইভাবে কিভাবে সলভ করবা, তাই না? তো ভাষায় এখন মিনিমাম প্রতিটা নিয়মের জন্য 10টা করে বিক্রিয়া যদি করো তাহলে ব্রেনে জিনিসটা খুব ইজিলি সেট হবে, তখন তুমি পারবা। তো পরীক্ষায় ধরো আসছে এটা, ধরো ম্যাগনেসিয়াম ধাতুর কথা আসছে আর ক্লোরিনের বর্ণনা আসছে, এগুলা দিয়ে প্রশ্ন হয়েছে। বাকি যা যা আমি নিচে খাতায় লিখছিলাম এখন আর কোনো লেখালেখি নেই, এখন ব্রেন দিয়ে সলভ করা লাগবে, এভাবে থিঙ্ক করা লাগবে। আচ্ছা, নিয়ম শিখছিলাম যাদের নামে সে দন্তন না থাকে সেগুলো অধাতু, অধাতু হলে 2 দেওয়া লাগে। তার মানে হচ্ছে এটা তো ম্যাগনেসিয়াম, তাহলে তো ধাতু, এটা 2 হবে না। এটা তাহলে ক্লোরিন অধাতু ও গ্যাসীয়, তার মানে 2 দিয়ে দিলাম। এখন এখানে ক্লোরিন কয়টা আছে? যদি এখানে আর না লিখা প্রয়োজন অন্য জায়গায় এইভাবে ক্লোরিন ক্লোরিন লিখবা। যদি ব্রেন স্লো হয় বা কোনো কারণে হ্যাং হয়ে গেছে এরকম মনে করো, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে 2 হয়, সরি। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের একাই এখানে আছে, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের একাই 2, ক্লোরিনের হলো 2, তাই না? আচ্ছা, তার মানে বোঝা যাইতেছে যে এইটা আর এইটা কাটা, হাতে থাকে 1 1 থাকে,
তাহলে এই 1 দেওয়ার গুণ, এই 1 দেওয়ার গুণ, এই যে শেষ। এখন এই পাশে যাই, অর যোজনী হলো 2, অর যোজনী কত বলো? 1। আচ্ছা, তাহলে এই 1 এখানে আর এই যে 2 এখানে। এখন সামনে 2 দেবো কি দেবো না সেটা আমরা বলছিলাম। এই যে লেখা আছে প্রায়, প্রায় এখানে প্রায় একটা শব্দ আছে। প্রায় সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমতা করার জন্য সম্পূর্ণ উৎপাদকে 2 দ্বারা গুণ করা লাগে। আর 2 দেওয়ার আগে দেখতে হবে সামনের সংখ্যা মিলে গেছে নাকি। দেখো সামনে 1, পিছনে 1, সামনে 1 2, তাহলে এটা গুণ করলে 1 হয়। এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা। 1 আর 2 গুণ করলে 2 হয়। ক্লোরিন কয়টা আছে? 2টা। তার মানে এখানে সামনে 2 হবে না। এই যে বিক্রিয়া লেখলা Mg + Cl2 = এই যে MgCl2। পরীক্ষার হলে শুধু এই বিক্রিয়াটুকুই লিখবা। প্রয়োজনে খাতার উল্টা পিঠে সমতা টমতা কইরা এসে ম্যাথ করার সময় লিখে ফেলবা। বুঝছি সবাই? একটু HW এক জায়গায় লেখো। HW লিখবা হচ্ছে গ্রুপ GROUP, গ্রুপ 1। গ্রুপ 1 এর ধাতু নিবা হচ্ছে গ্রুপ 1 থেকে নিবা না কে এই পর্যন্ত নিবা। আর গ্রুপ 2 এরটা নিবা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, এইগুলাই নিবা। আর হচ্ছে হলো অ্যালুমিনিয়াম নিবা। আর আয়রনের যোজনী 2 এবং 2 একবার ইউজ করবা, একবার 3 ইউজ করবা। তারপর হচ্ছে কোবাল্টের দরকার নাই, জেটেন নিবা। তারপর হচ্ছে কপার নিবা, এটার যোজনী 2 ইউজ করবা। কপারের যোজনী 1 ইউজ করবা। কপারের যোজনী হলো 2 ইউজ করবা। এইগুলার সাথে বিক্রিয়া করবা কার? বিক্রিয়া করবা হচ্ছে ধরো হাইড্রোজেন নিবা, ক্লোরিন নিবা, নাইট্রোজেন নিবা, অক্সিজেন নিবা, ক্লোরিন নিবা, এইগুলাই। এই সবগুলা বাসায় বসে বসে বিক্রিয়ার সমতা করবা। হ্যাঁ, ঈদের মধ্যে। আচ্ছা, 4 তারিখ কি বার পরে? ঈদ কবে আসলে? বৃহস্পতি, শুক্র, শনি। আচ্ছা, কাল স্কুল বন্ধ দিয়েছে তোমাদের? কবে বন্ধ দিবে? বুধবার দিন ক্লাস খোলা নাকি? বাহ, তাহলে 4 তারিখ পর্যন্ত করো। হ্যাঁ, তো বুধবার দিন ক্লাস কইরা ছুটি, নয়তো তো আগে পরে দিতে পারতাম। আচ্ছা দেখো, এটা হয়েছে কি উড়াইছো? আর যদি কোনো কারণে কিছু মানে শিডিউল চেঞ্জ হয়, গ্রুপে দিবনি, তোমরা জানা যাও। আচ্ছা দেখো, আচ্ছা বাসায় কিভাবে কাজ করবা, মানে আমি যদি কোনো কারণে একটু বলি যে আজকে পড়াবো না এরকম, এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে আর একটা জিনিস করা লাগবে। হাইড্রোজেনের সাথে সবাই রে দিবা, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন দিবা, হাইড্রোজেনের সাথে অক্সিজেন দিবা, হাইড্রোজেনের সাথে ক্লোরিন দিবা। তাহলে ওইখানে বিক্রি হইতেছে কয়টা? 1 2 3 4 5টা। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 8 9 10 11। 11টা 6টার সাথে গুণ দাও, 6 11 56, অনেকগুলা বিক্রি হয়। এইগুলা বিক্রি ঘুরে ঘুরে পরীক্ষা আসবে। তো তুমি যেহেতু এক্সামিনার, তো তোমার হলে এগুলা একটু করা লাগবে বাসায়। বুঝাইতে পারছি? এখন করলে ভালো করবা, না করলে কিচ্ছু করার নাই। বাসায় যে আসলে কিভাবে কাজ করতে বললাম, যেমন এখান থেকে একটা জিনিস চুজ করলা, ধরো আয়রন নিলা, এপি নিলা, আর ওইখান থেকে একটা চুজ করবা, ধরো ক্লোরিন নিলা, আইনাই যেখানে রাখলা, যেভাবে করতে বললাম। মাথা খাটাবা, তুমি 2-এরটা নিবা না 3-এরটা? 3-এরটা ইউজ, দুইটাই। আচ্ছা, দুইটাই হয়েছে। আচ্ছা নিলাম। তাহলে এখন এখানে প্লাস দিলাম, এই জায়গায় হচ্ছে প্লাস, এরো চিহ্ন, আবার লিখবা এপি। এখন বাসায় একটু ফুল লেখাই করো। তো তুমি 3 যোজন ইউজ করতেছো, আয়রন এর 2 হবো না, তাহলে 3 লেখা নিলা। ক্লোরিনের 2 দা লাগবো, তার মানে এখানে 2টা ফ্লোরিন, ফ্লোরিনের যোজনী 1। আচ্ছা, এগুলার যোজনী যদি নিয়ে প্রবলেম হয়, এটার যোজনী 1, এটার যোজনী 1, এটার যোজনী হলো 3, এটার যোজনী 2, এটার যোজনী 1, লেখা নাও। আর এটা জানার কথা সবার। তাইলে হচ্ছে এই যে এই দুইটা যোগ করলাম, যোগ করলে 2 হয়। এই দুজনের মধ্যে ভাগ যায় না, ওরে 2 দ্বারা গুণ, ওরে 3 দ্বারা গুণ। আয়রনের যোজনী এই পাশে 3 ইউজ করছি, তাই এখানে 3 দিলাম। ফ্লোরিনের যোজনী 1, একটু খেয়াল করো, এখানে 3, এই জায়গায় 1। এই যে সমতা করলে 2টা আয়রন, তার মানে নাই, তার 2 দ্বারা গুণ। তাহলে এই যে হয়ে গেল 2AP of KP plus 3F2 of KF2 equals to 2 of K2 AP of KP F3 of KF3। এই যে এটা হলো বিক্রিয়া, এটা দিয়ে ম্যাথ করা লাগবে। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আসো এই যে ম্যাথটা এখন করি। প্রশ্ন আসছে, আমি লেখার টাইম দিলাম না, ভিডিওটা পজ করে, মানে আমার কথা তো মানে অনেকগুলা কথা বলা হইলো, তুমি এক জায়গায় থামিয়া
হলো এটা দেখা প্রয়োজনে লেখা নিবা, যেটুকু বললাম। যদি কোনো কিছু ভুলে যাও, এখানে লেখা আছে 18 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে। বোর্ডে তাকাও। প্রথম কাজ হলো এটার সলভিং এ একটা বুঝে নাও, ইজিলি সবই বুঝবা। আচ্ছা, প্রথমে হাইড্রোজেনের কথা আসছে আর অক্সিজেনের কথা আছে, তাই আমি লিখলাম বাংলা কথা যদি লিখি এভাবে লিখবো যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নিম্নরূপ বিক্রিয়া হয়। আমরা জানো কিসের মধ্যে আছে, স্টয়কিওমেট্রির মধ্যে। তাহলে কোনো কিছু হিসাব করতে হলে কি করতে হবে, স্টয়কিওমেট্রি কাকে বলে, বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের হিসাব নিকাশ করা হয়। তাহলে বিক্রিয়া ছাড়া কোনদিন এগুলা করতে পারবো? তাই ফার্স্ট অফ অল আমার একটা সূচনা দিতে হবে বা এন্ট্রি দিতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নিম্নরূপ বিক্রিয়া দেয়। তাই আমি লিখলাম হাইড্রোজেন ও অক্সিজেন এর মধ্যে নিম্নরূপ বিক্রিয়া হয়, নিম্নরূপ বিক্রিয়া হয় বা রিয়াকশন হয়, এটা আমি লিখলাম। এটা আমার শুভেচ্ছা একটা আলোচনা। এখন হাইড্রোজেনকে এখানে লিখে দিলাম, অক্সিজেনকে লিখে দিলাম। তো এই জায়গায় আমি প্লাস চিহ্ন দিলাম, এইচ লিখলাম আর ও লিখলাম। সমতার নিয়ম অনুযায়ী দুইটা লাগবে, কারণ দুইজনই গ্যাসীয়। দুইটা হাইড্রোজেন, ওর জন্য এক আর এক যোগ করলে 2 হয়। দুইটা অক্সিজেনের যোজনী 2 আর 2 যোগ করলে 4 হয়। তার মানে কাটাকাটি করলে 2 আর 1 থাকে, ওরে 2 দ্বারা গুণ, ওরে 1 দ্বারা গুণ। তো এক তো লেখাই লাগে না। আচ্ছা গেল। এই পাশে যদি করি, ওর যোজনী 1, ওর যোজনী হলো 2, ওরে 2 দিলাম, ওরে 1 দিলাম, বুঝছো তো? আর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উৎপাদকে 2 দ্বারা গুণ করলাম। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম অক্সিজেন 2 ইজ ইকুয়াল টু 2H2O। আচ্ছা, এন্ড লাইনটা পড়ো। এইখানে একটা লাইন লেখা আছে, এই যে স্টয়কিওমেট্রির অঙ্ক মোলেও করা যাবে, গ্রামেও করা যাবে। যে পদার্থের মান বের করতে হবে তাকে ডান পাশে রেখে অঙ্ক করতে হবে। আর প্রশ্নে বা উদ্দীপকে যার কথা উল্লেখ থাকবে, মানে যাকে বের করার কথা বলবে তাকে শুধু তারই হিসাব নিকাশ করব, আর যার কথা বের করতে বলবে তাকে ডান পাশে রাখবো। আচ্ছা, এখন প্রশ্নে উল্লেখ, দেখো প্রশ্নে হাইড্রোজেন আর অক্সিজেনের কথা উল্লেখ আছে, এ পাশে কি পানির কথা উল্লেখ আছে? না। পানির এখানে নিচে কোনো হিসাব নিকাশ করব না, আমরা শুধুমাত্র এই পাশে একটু হিসাব নিকাশ করব। তো এদের আরেকটা কথা আমরা বলছিলাম, এই অঙ্ক দুই ভাবেই করা যায়, মোলেও করা যায়, গ্রামেও করা যায়। প্রশ্ন কি মোল দেওয়া হয়েছে না গ্রাম দেওয়া হয়েছে? মোল দেওয়া হয়েছে না গ্রাম? গ্রাম। যদি এখানে মোল থাকতো 18 মোল, তাহলে এখানেও চাইতো ধরো 18, মানে কত মোল এরকম। আবার মোল থেকে গ্রামও চেতে পারে, তখন এই অঙ্কটা একটু বড় হবে আর কি। আগে আমরা এটা দেখি, করতেছি একটু বোঝো। তো আমি ধরো এখন এখানে লিখছি বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করার সময় শুধুমাত্র বিক্রিয়ক অংশের হিসাব নিকাশ করব। তার মানে আমার এই যে এইটা আর এইটা হিসাব নিকাশ করব, ওটুকু বাদ। আমি বলতে পারো স্যার তাহলে একটু লিখলাম কেন? ওটুকু না লিখলে তো বিক্রিয়াই হয় না, আর বিক্রিয়া না হলে সেই স্টয়কিওমেট্রির মধ্যে থাকে না, তাই না? আচ্ছা, তাহলে এখন এটা হিসাব করো। 2 হাইড্রোজেন এখানে কয়টা আছে? হাইড্রোজেনের ভর কত? 1। আচ্ছা, আণবিক ভর হলো, পারমাণবিক ভর হলো তোমার হচ্ছে 1, তার পাশে আছে 2, 2 দ্বারা গুণ, তাহলে এখানে ফলাফল কত আসে? 4। এই যে এখানে লিখলাম 4। আচ্ছা, অক্সিজেনের হলো এখানে 16 গুণন হচ্ছে তোমার হলো 2, তাহলে তোমার কত হয়? 32। আচ্ছা, এই যে বিক্রিয়ার সমতা করলাম, তাহলে এটা একটা পার্ট, এইটুকু একটা পার্ট। এখন এইখানে মানে একটু জায়গা রাখবা, এইখান থেকে লেখা শুরু করো না, সৌন্দর্য বর্ধনের জন্য এইটুকু জায়গা ফাঁকা রাখা এখানে লিখবা নাও। এখন যার মান বের করতে বলতেছে তারে ডান পাশে রাখতে হয়। কার মান বের করতে বলতেছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন ডান পাশে থাকবে বর্ণনা অনুযায়ী। তাহলে আমি লিখবো হচ্ছে 4, এখানে লিখলাম 4 গ্রাম H2 এর সাথে O2 বিক্রিয়া করে হলো 32 গ্রাম, এটা লিখলাম। অতএব তুমি হচ্ছে 1 গ্রাম H2 এর সাথে O2 বিক্রিয়া করে 32 ডিভাইডেড বাই কত, এখানে 4 গ্রাম, ঐকিক নিয়ম অনুযায়ী। আচ্ছা, অতএব তাহলে বিক্রিয়ায় আসলে কত গ্রামের কথা বলছে প্রশ্নে? 18। তাহলে এই যে 18 এখানে লিখলাম, 18 গ্রাম H2 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে 32 গুণন 18 ডিভাইডেড বাই 4 গ্রাম। কত আসে অ্যান্সার? 144 গ্রাম। এই যে এইভাবে করবা। আচ্ছা, এটা ধরো 3 মার্কের জন্য আসছে, তাহলে তো তুমি এইভাবেই লিখবা। এখন আসছে নৈর্ব্যতিকের জন্য। কিসের জন্য? নৈর্ব্যতিক। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারের স্টাইল হবে এমন, তুমি সর্বপ্রথম স্কেল পেন্সিল দেয়া মানে বিক্রিয়াটা লিখলা 2H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু 2H2, এই যে এইভাবে করবা। এটা কত মনে মনে হিসাব করে এনে বের হলো 4, মনে মনে হিসাব করে কত হলো 32। তাহলে এই যেভাবে লিখবা যে 4 গ্রামের সাথে 32 গ্রাম বিক্রিয়া করে, অতএব 1 গ্রামের সাথে 32 ডিভাইডেড বাই 4, অতএব 18 গ্রামের সাথে উপরে 18 গুণন। এই যে এইটুকু হলো এমসিকিউ এ সলভ করা লাগবে, এইভাবে লেখা করা লাগবে।
তো ওই জায়গায় যাওয়ার আগে এভাবে লেখা 5টা অঙ্ক করতে হবে। 5টা যখন করবা ব্রেনের জিনিসটা হলো বসে যাবে, তখন তুমি এইভাবে করতে পারবা। বুঝছো? আচ্ছা, এটা মাথায় রাখবে, এটা গেল, এটা সেভ হয়ে থাকবে। এখন এইখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। কেন? আচ্ছা একটু আর কিছুক্ষণ দাঁড়াও, একটু পরে এসে 6টা 45 আজান দিব, 48। আচ্ছা তাহলে দেখো এখন এইখানে এই যে 73 গ্রাম নাইট্রোজেন, এজেন্ট লেখা আছে 73 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়াটা করা লাগবে। এর জন্যই ওই যে হোমওয়ার্ক যখন দিলাম এই যে দেখবা, এই যে বলছিলাম যে ওর সাথে ওর বিক্রিয়াটা বাসায় প্র্যাকটিস করবা, কারণ এই বিক্রিয়া দিয়েও অনেকগুলা নৈর্ব্যতিক পাবা। আচ্ছা এইটা তাহলে প্রথম কাজ কি, এখন আর বড় করব না, নাইট্রোজেন এই জায়গায় লিখলাম N2, হাইড্রোজেন লিখলাম H2। এই দেখো 2 দিয়ে দিলাম, কারণ আমি জানি দুইটাই গ্যাস, তাই না? আর নিয়ম অনুযায়ী এখানে নাইট্রোজেন আছে হলো 2টা, হাইড্রোজেন আছে এখানে 2টা। আচ্ছা এটার যোজনী 3, এটার যোজনী হলো 3, 3 আর 3 যোগ করলে হয় 6। এখানে এটার যোজনী 1, এটার যোজনী 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, কাটলে এখান থেকে 3, এই জায়গায় থেকে 1, তাহলে এই যে ওরে 1 দ্বারা গুণ, এই যে ওরে 3 দ্বারা গুণ। তাইলে আমরা এখানে পাইতে পারি হচ্ছে N আর H, এটার যোজনী 3, এটার যোজনী কত 1, তাহলে এখানে 1, এখানে 3, আর ওই যে সমতা অনুযায়ী 2, তাই তো? তাহলে এখানে আসতেছে N2 ওকে N2 লিখলাম, আর এই জায়গায় আসছে 3H2 ওকে H2, এরো চিহ্ন 2 ওকে 2, NH3 ওকে NH3, এই যে বিক্রিয়ার সমতা হয়ে গেল। তো এখন যদি এটা ধরো মনে মনে ভাবি যে এটা আসছে হলো তোমার হচ্ছে, হ্যাঁ যদি ভাবি যে এটা হচ্ছে তোমার আসছে এমসিকিউ, তাহলে এমসিকিউ তে সলভ করলে আমরা একটু আগে কি শিখছিলাম, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত বলো 14, তাহলে 14 রে 2 দ্বারা গুণ করলে কত হয় 28, আর হাইড্রোজেনের হলো 1, 3 দ্বিগুণ 6, একবার ডাইরেক্ট লিখলাম। তাহলে তুমি এইভাবে লিখবা 18 গ্রাম এর সাথে বিক্রিয়া করে 6 গ্রাম, যার মান বের করতে বললো, হাইড্রোজেনের মান বের করতে বলছে না। আচ্ছা অতএব তোমার হচ্ছে কত গ্রাম, এটা 73 গ্রাম। ডিরেক্ট 73 গ্রামে গেলে আমরা হচ্ছে 6 ডিভাইডেড বাই 28 ইন্টু 73, এই যেভাবে করবা। বুঝছো কি? না পারলে বলো আর একবার বুঝাই। আচ্ছা প্রশ্ন যদি উল্টা করে করি, এখন প্রশ্ন যদি এইভাবে করি, ধরো আমি এই জায়গায় লিখলাম হচ্ছে, এইখানে লিখলাম হাইড্রোজেন তোমার আমি 60 গ্রাম দিলাম, বললাম 60 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম নাইট্রোজেন যুক্ত হবে, তাহলে যার মান বের করতে হবে তাকে কোন পাশে রাখতে হবে, তাহলে বিক্রিয়ায় যদিও বাম পাশে, কিন্তু এখন বর্ণনায় কোথায় যাবে, তাহলে এই যে এরকম নাও, উল্টা হইলো কথা, এবার নাও দেখো, এটা হলো 6, তাহলে আমি লিখলাম 6 গ্রাম H2 এর সাথে N2 বিক্রিয়া করে হচ্ছে 28 গ্রাম, অতএব 1 গ্রাম H2 এর সাথে N2 বিক্রিয়া করবে হলো 28 ডিভাইডেড বাই 6, অতএব কয় গ্রাম দিচ্ছি দেখো তো, হাইড্রোজেন কয় গ্রাম দিচ্ছি 60 গ্রাম, তাহলে আমি লিখলাম 60 গ্রাম H2 এর সাথে N2 বিক্রিয়া করে হচ্ছে 28 গুণন 60 ডিভাইডেড বাই 6, এই যে এইভাবে রেজাল্ট আসবে। বুঝছো? না পারলে কিন্তু হবো না, তাহলে বাসায় এটা পড়বা। আসো এখন এই যে জিনিসটা শিখলাম বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, সেই বিক্রিয়ক থেকে বিক্রিয়ক দেয়া এখন আমরা বের করা শিখবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা লিমিটিং বিক্রিয়ক বের করবা শিখবা। তো লিমিটিং বিক্রিয়কের এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, শীটে দাগ দিয়ে নিও। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, আচ্ছা লিমিটিং মানে যেটা হলো সীমিত, তাই না, যেটা লিমিটেশন আছে, যেটা শেষ হয়ে যায়, এটার উদাহরণ দেবো এইভাবে, যেমন ধরো এনে লিখলাম নাইট্রোজেন N2, আর এই জায়গায় লিখলাম হাইড্রোজেন H2। তো এটা একটা মানুষ, মনে মনে কল্পনা করো, আবার হচ্ছে এটাও একটা মানুষ, দুইজনে এখন যুদ্ধে অংশগ্রহণ করবে, এটা হলো নাইট্রোজেনের রাজ্য, এটা হলো হাইড্রোজেনের রাজ্য। তো দুইজনে বিক্রিয়া করবে মানে যুদ্ধ করবে, এখন যে আগে মারা যাবে যুদ্ধের মধ্যে সেই হলো লিমিটিং, যে আগে শেষ হয়ে যাবে সেই হলো লিমিটিং। বুঝছো? তাই যেখানে বলছে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়, লিমিটিং রিঅ্যাক্টেন্ট।
দুইটার মধ্যে যেটা আগে শেষ হবো বিক্রিয়া করতে করতে, সেটাই হলো লিমিটিং। তাহলে পরবর্তীতে কি করবা, অঙ্ক করবা কিভাবে? এই যে লিখছি, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে বিক্রিয়ার সমতা সঠিকভাবে করবা, না হলে তোমার লিমিটিং বিক্রিয়কের অঙ্ক হবে না। তো অনেক টিচার আছেন যারা বলেন যে কোনো বিক্রিয়া টিক্রিয়া লাগবে না, তার মানে তার হলো হিউজ অ্যামাউন্ট অফ পড়াশোনা করার দরকার লিমিটিং বিক্রিয়কের উপরে। আচ্ছা গেল পরেরটা, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক। আচ্ছা, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে বিক্রিয়ক থেকে, এই যে এই লাইনটা ভালো করে খেয়াল করবা, এবার গভীর মনোযোগ, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক, এই যে দেখো দুইবার লিখছি, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করতে হবে। বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, তাহলে আমরা একটু আগে তো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক কি সেটা শিখে আসছি না? আমি কিন্তু একদম গোড়া থেকে পড়া শুরু করছি, ডিরেক্ট লিমিটিং বিক্রিয়ক 10 মিনিটে পরে শেষ করে দিলে দিতে পারতাম। এখনো যদি না বোঝো তোমার দুর্ভাগ্য, তুমি পরে আর পারবা না। 3 নম্বর পয়েন্ট, বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না সেই বিক্রিয়ককে আমরা লিমিটিং বিক্রিয়ক ধরে নেব। অ্যান্সার শেষ। তাহলে 3টা পার্ট, 1 বিক্রিয়ার সমতাটা সঠিকভাবে করব, 2 বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করব, 3 যেটা আগে শেষ হয়ে যাবো ম্যাথ করে বের করবো সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই যে প্রশ্নটা হচ্ছে বড় করা লাগবে, বোঝা যায়? আচ্ছা বোঝা যায় না? বড় করলে অনেক ঝামেলা হবো, এখন সময় নষ্ট। আচ্ছা তারপর ট্রাই করে দেখি। আচ্ছা অনেক টাইম নষ্ট হবো। তো এখানে বলছে বরিশাল 2017-তে আসছে, এই জায়গায় একটা জিনিস একটু বোঝা যাইতেছে না, সোডিয়াম হলো 5 গ্রাম, এখানে সোডিয়ামের পাশে 5 গ্রাম লেখা আছে। আচ্ছা, আর এখন ঘ নাম্বার বলছে উদ্দীপকের বিক্রিয়ায় কি পরিমাণ লবণ পাওয়া যাবে তা বের করো। কি পরিমাণ লবণ পাওয়া যাবে, লবণ মানে কি উৎপাদ, তাহলে কোন টপিকের মধ্যে পড়ছে? বিক্রিয়ক থেকে উৎপাদ। আচ্ছা এটা তো আমরা আজকে করি নাই তাই না, সুতরাং এটা বাদ, আমাদের সলভ করবো এটা। বলছে বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটা আমাকে ম্যাথ করে দেখাই দিতে বলছে। অ্যান্সার আবার এখানে দিয়ে দিচ্ছে সোডিয়াম। আসলে তাহলে দেখাই কিভাবে করা লাগবে, মনোযোগ দিবে, এটা ভালো করে সলভ করে লিখে। তো এটা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে সলভ করে, আমি যতদিন ধরে পড়াই আমার স্টাইল একটু অন্যরকম। প্রথমে ওই পদার্থের পরিমাণগুলো লিখতে বলি স্টুডেন্টদের। ধরো আমি লিখলাম উদ্দীপক হতে পাই, একটা পদার্থের নাম হলো সোডিয়াম, তাই আমি লিখলাম সোডিয়াম এর প্রদত্ত পরিমাণ সমান দিয়ে লিখলাম 5 গ্রাম। ভালো করে মনোযোগ দিবা। আর এই সেলের প্রদত্ত পরিমাণ কত বলতো? প্রদত্ত পরিমাণ ইকুয়ালস টু 10 গ্রাম। আচ্ছা এটা লেখার কারণ কি, মনে মনে প্রশ্ন আসতে পারে তাই না? প্রশ্নের মধ্যে আমরা ওই যে নিয়মের মধ্যে আমরা কি পড়ে আসছি, বিক্রিয়া করে যে শেষ হয়ে যাব। এখন একটা জিনিস শেষ হবে নাকি অবশিষ্ট থাকবে সেটা কিসের সাথে কম্পারিজন করলে বুঝবো? পাত্রের মধ্যে যেটুকু দেওয়া থাকে সেইটুকু, এই জন্য ওই দুইটা কথা লেখা নিলাম। আচ্ছা বিক্রিয়ক থেকে তারপরের লাইনে আমাদের কি লেখা আছে, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা, এই যে প্রথমটা কিন্তু আমরা এটা এখন আমাদের কাজ হলো লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে হলে বিক্রিয়াটা সঠিকভাবে সমতা করতে হবে। তাহলে আসো সমতা করি সঠিকভাবে। তাহলে আসো এখানে যদি লিখি সোডিয়াম ও HCl এর মধ্যে নিম্নরূপ বিক্রিয়া ঘটে, এটা লিখলাম। তাহলে বিক্রিয়াটা কি, এখানে আসছে একটা হলো সোডিয়াম আর একটা হচ্ছে HCl ধাতু। আচ্ছা এই বিক্রিয়াটা তো আবার তোমাদের সমতা শিখাই নাই, তাও একটু শিখা নিবা এইভাবে। এক জায়গায় রুল লিখে নাও, অন্য জায়গায় লিখে নাও। লেখো ধাতু প্লাস অ্যাসিড ইকুয়ালস টু সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার হাইড্রোজেন গ্যাস এটা লিখে নাও, ধাতু প্লাস অ্যাসিড ইজ ইকুয়াল টু সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা হলো রুল। নিচে আর একটা পয়েন্ট লিখবা হচ্ছে ধাতুর যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে 1 2 অ্যাসিড এর H সংখ্যা দ্বারা ধাতুকে গুণ করতে হবে এটা লিখে ফেলো।
এটা না লিখলে হবে না। ধাতুর যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে, অ্যাসিডের এইচ সংখ্যা দ্বারা ধাতুকে গুণ করতে হবে, উল্টা। আচ্ছা, মোবাইলটা রাখো। কেন বাসায় যে তুমি ভিডিও দেখো না? আচ্ছা, আর ক্যামেরা তো এটা তো চালু, এটা কি করে রাখি? না সময় তুমি বাইরে দেখতেছিলে না ইম্পর্টেন্ট তো পার্ট কেমন শুরু হলো বেসিক করে না হতাশ হয়ে গেলাম। মানে এই ক্লাসটা আমি 2 ক্লাসে পড়াইলাম, কিন্তু ফার্স্ট পড়াইলাম প্রথম দিন খালি এই ক্লাস কি সমতা ক্লাস, কিন্তু এটা পড়াইলাম একটা কারণে গত ক্লাস শুরু স্যার সরবি বললো যে স্যার আমাদের পরীক্ষার পরে এইগুলো ইন্ডিকেট করে প্রশ্ন করে আমাদের বাড়ি তোর কথার জন্য একটু গুরুত্ব দিলাম। আর তুমি বলছো স্মার্ট করে দাও, আমাকে কালকে তো বাবা মা কেন দেবা, আমি সেটি তো এরকম কথা আর ইয়ে আমি সব সুস্থ। আচ্ছা, সবই ফোন দিছিল, হ্যাঁ পয়েন্ট টু শেষ আপনি ধরে দিতাম পয়েন্ট কি নাই রাখবো। আচ্ছা হ্যাঁ 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 না না ঠিক আছে, তুমি দেখো আমি তোমার বুঝাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তুমি তাহলে একটা ধাতুর নাম বলো তো। আচ্ছা, এই যে বাচ্চারা এইদিকে তাকাও, এই যে এগুলা আমরা সবাই জানি মোটামুটি মোটামুটি এগুলা ধাতু। আমরা যেন কি শিখছিলাম, আমি বলতেছিলাম যে আমরা হচ্ছে কিছুই মুখস্থ করব না, সব বেসে আমি স্টুডেন্টদের বলি যে তোমরা কিছুই হলে মুখস্থ করবা না। তো আচ্ছা, যদি এইখানে তাকাই, আমরা এরকম শিখছিলাম এই যে এরা হলো গ্রুপ 1, এরা হলো 2, গ্রুপ 1 এর সবার যোজনী 1, গ্রুপ 2 এর সবার যোজনী 2, তাই না? কথা বলো না কেন? তোমাদের এই সিট তৈরি করা শিখাইছিলাম। তো একটা চুজ করলাম, আমি ধরো সালফিউরিক অ্যাসিড লিখলাম, H2SO4 লিখলাম। এইখানে যে নিয়মটা লিখছি এই নিয়মের বাইরে কিছুই হবে না, এই নিয়ম দেখো মানে পুরা কেমিস্ট্রি হলো তোমার হচ্ছে রুলের ভিতরে আছে, কোনো সময় বেসিক ছাড়া পড়ার লাভ নাই। তো আমি H2SO4 নিলাম, আর এন থেকে এই যে ধরো আমার সোডিয়াম আইছে পরীক্ষায়, আমি এখানে এই যে এইখান থেকে সোডিয়াম মাইনাস ছেড়ে দিলাম। তো এই জায়গায় একটা কথা লিখছিলাম, এই যে ধাতুর যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করব, ভালো কথা। ধাতুর যোজনী হলো গ্রুপ 1 এ যেহেতু আছে যোজনী 1, এখন বলছে অ্যাসিডের মধ্যে যত সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই সংখ্যা দ্বারা এইচ সংখ্যা দ্বারা ধাতুকে গুণ করবো। তাহলে এইচ কয়টা আছে? 2টা। এই যে তাহলে ওরে এখানে পাঠিয়ে দিলাম, ওরে লাথিতে এই জায়গায় দিয়ে দিলাম, আর ওরে এই জায়গায় দিয়ে দিলাম, গুণ হয়ে গেছে। এবার সমতা শেষ না? আচ্ছা, তাহলে আসতেছে 2Na প্লাস H2SO4, এইভাবে বিক্রিয়া করা লাগবে। এখন এই জায়গায় লিখছি সল্ট তৈরি হবে আর হলো হাইড্রোজেন গ্যাস। এখন আমাদের ভুলে গেলে চলবে না, আমি তোমাদের শুধুমাত্র লবণ তৈরি করাই শিখেছিলাম, এবং ফেসবুকে একটা বিক্রিয়া ভিডিও রয়েছে যে লবণ তৈরির কৌশল, 5 অধ্যায় এগুলা পড়াইছিলাম। তো লবণ তৈরি করতে পদার্থগুলো দিলে ভাঙা লাগবে, তাহলে আমি যদি ভাঙি এই পদার্থটারে যদি ভাঙি, এখানে আসতেছে H প্লাস, অ্যাসিড কিভাবে ভাঙে মনে আছে তো? আর এখানে লিখলাম SO4 2 মাইনাস, এখানে সোডিয়াম কয়টা? 2টা, Na তো এর যোজনী 1, তার জন্য আর 1 প্লাস 1 প্লাস ও যায় এই যে ওর বাসো আমরা বন্ধন গঠন অংশগ্রহণ করি, কারণ ওর মধ্যে 2টা মাইনাস আছে। তাহলে যদি এটার আলাদা আলাদা ভাবে এক্সপ্লেইন করি, Na প্লাস, এখানে লিখলাম Na প্লাস, আর লিখলাম SO4 মাইনাস মাইনাস, তাহলে বোঝা যাইতেছে যে হলো এই যে এই মাইনাসটা অরে দিল, এই মাইনাসটা অরে দিল, দিয়া এখানে তৈরি করলো হচ্ছে Na2, এই হলো তোমার SO4, তার মানে এই বিক্রিয়ায় তৈরি হবে Na2SO4। এই যে এটাই হলো তোমার সল্ট, এটা হলো সল্ট। আর এই হাইড্রোজেন আর হাইড্রোজেন এখানে তোমার হলো H2 তৈরি করলো, এইভাবে বুঝছি আমরা। মানে তুমি এক্সপ্লেনেশন সহ 5টা এগুলা বিক্রিয়া করবা, তাহলে তোমার এটা মাথার মধ্যে থাকবো। আচ্ছা, তো তুমি যদি বলো যে এই সেলার এন থেকে একটা ধাতু দাও তো, আমরা চুজ করে দাও, যে কোনো একটা চুজ করে। আচ্ছা, সবার পছন্দ হয়েছে ক্যালসিয়াম, লিখলাম এখানে ক্যালসিয়াম। একটা অ্যাসিডের নাম বলো এখন, ধরো পরীক্ষা এখানে কি আছে? HCl আছে, তাই আমি লিখলাম HCl,
তাহলে এখন আমরা নিয়ম জানি, ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করবো, অ্যাসিডের হাইড্রোজেন দিয়ে ধাতুকে গুণ করবো। তাহলে ওর এই যে ওরে 1 দিয়ে গুণ আর ওরে হচ্ছে 2 দ্বারা গুণ। তাহলে এখন কিভাবে বিক্রিয়া করবো বোঝাই যাইতেছে যে এখানে 2টা ক্লোরিন আছে, তাহলে ক্যালসিয়াম যে 2টা ক্লোরিন বললো আয় আমরা অংশগ্রহণ করি করলো, আর এই 2টা এইচ এখানে এই যে H2 তৈরি করলো। পরীক্ষার হলে করা লাগবে এইভাবে, কিন্তু বাসায় এইভাবেই শেখা লাগবে। বাসায় যেভাবে অ্যানালাইসিস করলাম এইভাবে 2-3টা বিক্রিয়া, মিনিমাম 5টা বিক্রিয়া করা লাগবে। 5টা বিক্রিয়া মানেই হলো এখানে ব্রেন গেম। বুঝাইতে পারছি? ওই যে লাস্টে একটা ভিডিও দিছি ওই যে ইয়েতে, ওখানে যিনি মানে বর্ণনা দিচ্ছেন ওনার নাম হলো সোহাগ, চিনি তো অন্যরকম পাঠশালার মানে যিনি প্রতিষ্ঠাতা, চেনো না সোহাগ? সবাই সোহাগ ভাই বলে আর কি, তখন সম্মানের দিক থেকে তারা আমরা সোহাগ স্যার বলতে পারি। তো উনি কি বলছে হচ্ছে আমাদের হলো মানে একটা নিয়ম শিখাইলে ওই নিয়ম অনুযায়ী বাসায় তোমাকে হিউজ মানে প্রবলেম সলভ করার চেষ্টা করা লাগবে। তো এই যে এইটা দিয়ে আমরা শিখলাম, এটা তোমার বাসায় কাজ করা লাগবে, না করলে আসলে পারবা না। মানে তুমি যদি ভাবো যে আমি পেরে গেছি গা, মনে আমি শিখে গেছি, কিছুদিন পরে দেখো কিচ্ছু মনে নাই। তো এখন এই যে আমরা তাহলে নিয়মটা শিখে নিলাম, তাহলে সেই হিসাবে এখানে যেটা বোঝা যাইতেছে হাইড্রোজেন কয়টা এখানে, এইবার তো কাহিনী শুরু হয়ে যাবে। হাইড্রোজেন যদি একটা হয় তাহলে ওরে 1 দিয়ে গুণ, সোডিয়ামের যোজনী 1 ওরে 1 দিয়ে গুণ, তাই না? তাহলে এখানে একটা সোডিয়াম ক্লোরিন ধরে এখানে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড, কিন্তু এখানে হাইড্রোজেন তো একটা, এখন তো মহাবিপদ। তাহলে হাইড্রোজেনের এইখানে 2 দিলে তোমার 1/2 দেওয়া লাগবে, এই যে বিক্রিয়ার সমতা। জটিল হলো না জিনিসটা? আসো বুঝাই। এই যে এখানে লিখলাম সোডিয়াম আর এখানে লিখলাম হচ্ছে HCl। আচ্ছা, ইকুয়ালস টু, এখন কিভাবে করব? এখানে অর্ধযোজনী 1, অর্ধযোজনী কত বলো তো, তাকাও, অর্ধযোজনী 1 ওরে 1 দ্বারা গুণ, ওরে 1 দ্বারা গুণ, তার মানে সমতা হলো একটা সোডিয়াম একটা HCl এর সাথে বিক্রিয়া করব প্রাইমারি অবস্থায়। আর কথা হইলো যে একটু আগে যেভাবে ভাঙলাম অ্যাসিড, কিভাবে ভাঙছিলাম H প্লাস আর কি ভাঙছিলাম Cl মাইনাস, না এখানে সোডিয়ামের মাথায় ধরো প্লাস, ও যায় যে এটারে কইলো আয় আমরা যুক্ত হই। তো সোডিয়াম যখন আসলো অর্ধযোজনী 1, অর্ধযোজনী 1 এই 1 করে দিল, এই 1 করে দিল, ফলাফল Na ওকে Na, Cl ওকে Cl, NaCl, তার মানে তৈরি হইলো NaCl। এই হাইড্রোজেন এখন বিপদে পড়লো না? কথা বলো না কেন? এখন ওই যে আমাদের স্যার অ্যাভোগাড্রো স্যারের যে একটা রুল ছিল, নিষ্ক্রিয় গ্যাসরা সকল গ্যাস কি অবস্থা থাকে, দ্বিপরমাণুক অবস্থায় থাকে। তাহলে এখানে হাইড্রোজেন লেখার পরে হাইড্রোজেন তো আছে একটাই, সামনে মনে মনে কত আছে, 1 আছে, সামনে মনে মনে কত 1, তাহলে এখানে 2 দিলে ওইটারে ভাগ দিবা, এই 2 কাটা গেলে আগের অবস্থায় থাকে। কথার কথায় সাদিয়া বাসা থেকে 15টা অক্সিজেন নিয়ে আসছে, এখন 15টা অক্সিজেন এইভাবে থাকে নাই, এটা কিভাবে আছে দেখো, এটাই যে এইভাবে, এই যে দেখো এনে 2 দিবা, এনে 2 দিবা, অর্থাৎ 7.5 O2 এই অবস্থায় আছে। বুঝতে পারছি? ও ধরো তিনটা ক্লোরিন নিয়েছে, কয়টা ক্লোরিন? 3টা। এই যে এখানে Cl, 3Cl না, তাহলে এটা হবে কি রকম, Cl এর নিচে 2, এই 3 এর নিচে 2, তাহলে ফলাফল 1.5 Cl2 এরকম। আচ্ছা, এটা পিডিএফ আকারে প্রয়োজনে দিয়ে দেবনি, পিডিএফ বানানো যায়। আচ্ছা, তাহলে আমি এগুলা কেটে দিলাম, মোটামুটি বুঝছি তো নাকি? তাহলে সেই হিসাবে যে বিক্রিয়ার সমতা ওইভাবে ওইখানে হাফ আসলো, আমি করে নিলাম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো কোনটা লিমিটিং বিক্রিয়ক? তো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ যেন কি দেখা লাগে, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক, আমি কিন্তু এখানে টাইম দেখতেছি, তাহলে এইটা আর এইটা নিয়ে কাজ করবো, এবার সেটুকু বাদ। তাহলে সোডিয়ামের ভর কত, 23, আমি এখানে লিখলাম 23 না 23.5। আচ্ছা, আর এখানে দেখো তো কত, তোমার হচ্ছে 1 আর 35.5, এই হলো 36.5, ডিরেক্ট লিখলাম। তাহলে এই যে নিচে হিসাব করলাম। এখন অনেক আমি মানে স্কুলের স্টুডেন্ট দেখছি, তোমাদের স্কুলে আছে, বিক্রিয়া লেখার পরে এগুলা বের করছে, করার পরে যোগ টোক দিয়ে একটা রেজাল্ট বের করছে, যোগ টোক দিয়ে, এটা করবা না, এটা হলো মানে জঙ্গলের মতো একটা কাজ। মোট কথা ওই যে আমরা কিন্তু এখানে নিয়ম লেখা আছে শুধুমাত্র হচ্ছে সেইটুকু নিয়ে কাজ করব, শুধু এই যে লেখা আছে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক, শুধুমাত্র বিক্রিয়ক অংশ নিয়ে কাজ করব, আর বাকিটুকুর কোনো হিসাব বের করে যোগ করা এগুলা দরকার নাই, ওগুলো আমার কাছে চায় নাই। আচ্ছা, আমি করব কেন? তাইলে এখন আসো, তুমি কিভাবে বের করবা কোনটা শেষ হয়ে গেছে আর কোনটা আছে? এখন এই দুইজনকে নিয়ে কাজ করা লাগবে, লেখার স্টাইল হবে এমন, ধরো এটা দিয়ে এটারে ধরবা, তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক মানে কি, বিক্রিয়ক থেকে একটা বিক্রিয়ককে ধরা, মানে আমি কি এরকম শিখেছি যে এটা থেকে এটা ধরা লাগবে? আমি বলছিলাম যে এটা থেকে এটাও ধরা যাবে, এটা থেকে এটাও ধরা যাবে, তবে যদি বড় পরিমাণটা বাম পাশে রেখে অঙ্ক করো তাহলে একটু মিলানো বা ভাষাগত দিক থেকে সহজ হবে। ব্যাপারটা এমন, যেমন আমি লিখলাম নাও 36.5 গ্রাম, এটার নাম কি HCl, তা আমি ধরে লিখলাম HCl এর সাথে Na বিক্রিয়া করে, Na
বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রাম? 23। এখানে লিখলাম 23 গ্রাম। আচ্ছা, অতএব 1 গ্রাম HCl এর সাথে Na বিক্রিয়া করে 23 ডিভাইডেড বাই 36.5 গ্রাম। আচ্ছা, তাহলে এখন বলো তো এখানে HCl পাত্রের মধ্যে কতটুকু আছে? এই যে লেখায় আছে, তাহলে HCl এর পরিমাণ এইটা, তাই যেটা লেখা নিয়েছিলাম। তাহলে আমি লিখলাম 10 গ্রাম HCl। আমি কিন্তু মূল এককে করতেছি না, গ্রাম এককে করতেছি। আচ্ছা, তোমাদের একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে, অনেক স্টুডেন্টকে দেখতেছি যে এই সিম্বল গুলা বা মলিকিউল গুলা অর্থাৎ এই সংকেত গুলার নিচেও এই ডট ইউজ করে। এটা করবে না কখনোই, এটা মেনে নেওয়া যাবে না বৈজ্ঞানিক দিক থেকে। তাইলে 23 এর সাথে এবার আমরা দিলাম হলো 10 ডিভাইডেড বাই 36.5। কত হয় রেজাল্ট? তাড়াতাড়ি করা লাগবে। 6.30 গ্রাম। আচ্ছা, তাহলে সোডিয়াম বিক্রিয়া করে 6.30 গ্রাম, কিন্তু পাত্রের মধ্যে সোডিয়াম আছে অনলি 5 গ্রাম। বুঝছো? তাহলে তার মানে এটা শেষ, এটা লাগবে, এটা আরো, এটা কি হবে? আরো লাগবে, কিন্তু পাত্রে তো নাই, তার মানে এটাই শেষ হয়ে যাইতেছে। এটা কি হয়ে যাইতেছে? শেষ হয়ে যাইতেছে। এই যে এটা যে করলাম, এখন এইটুকু ধরো আমার কাছে রাইখা দিলাম। ওকে, রাখলাম। এটা কোন দিক থেকে কোন দিকে গেছিলাম? বড়টা থেকে ছোটটার দিকে গেছিলাম, অর্থাৎ এই দিক থেকে এই দিকে গেছিলাম, তাই না? এবার ম্যাথ করবো এই দিক থেকে এই দিকে, তাহলে আমি ভাষাটা উল্টা হবে। নাও 23 গ্রাম Na এর সাথে এই সেল বিক্রিয়া করে, এই সেল বিক্রিয়া করে হচ্ছে 36.5 গ্রাম। অতএব 1 গ্রাম Na বিক্রিয়া করবে এই সেলের সাথে 36.5 ডিভাইডেড বাই 23। অতএব এখন দেখো তো Na কতটুকু আছে পাত্রে? এই যে 5, তাহলে আমরা লিখলাম 5 গ্রাম Na এর সাথে এই সেল বিক্রিয়া করবে 36.5 গুণন 5 ডিভাইডেড বাই 23 গ্রাম। এখানেও গ্রাম। কত হয় রেজাল্ট? হ্যাঁ, 7.93। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে 36 হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো 36.5 গ্রামের সাথে 5 গুণ করলা, 23 গুণ ভাগ করলা, কত আসছে? রেজাল্ট তো ঠিক আছে নাকি? আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো, মজার জিনিস আছে এখানে। এইটা করলে যে জিনিসটা হইতেছে, তুমি যদি ছোট থেকে বড়র দিকে যাও তাহলে হিসাবে সহজে মিলে। 5 গ্রামের সাথে বিক্রিয়া করে এই সেল মাত্র 7.93, কিন্তু পাত্রের মধ্যে তো আছে 10 গ্রাম, তার মানে আরো অবশিষ্ট হয়েছে না? আর ওইটার ক্ষেত্রে বর্ণনাটা দেখো একটু জটিল হয়, মানে কিন্তু তোমার হলো দুইটাই জানতে হবে আর কি। এটাই যে জায়গায় রাখলাম, দুজনের ক্ষেত্রে দুই রকম ভাষা হবে। আমি এটা লক করে দিলাম পজিশন, এটারও সুবিধা মতো একটু মানে ভাষাটা কেমন হবে এটা একটু দেখাই দিই জাস্ট। আচ্ছা ধরো, এখন দেখো এটার ক্ষেত্রে ভাষা হবে এরকম, প্রথমে কার নাম লিখছে এখানে? সোডিয়াম। তাহলে আমি লিখলাম Na এর অবশিষ্ট পরিমাণ, তারপরে কার নাম লিখছি? HCl, HCl এর অবশিষ্ট পরিমাণ। আচ্ছা, এখন এই লাইনটা লিখলাম কেন জিজ্ঞেস করো? প্রশ্নের মধ্যে কি পড়ছিলাম? বিক্রিয়ার মধ্যে যে অবশিষ্ট থাকে না তাকে
লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে আমার কি খুঁজতেছি, কে অবশিষ্ট আছে কে নাই, কে অবশিষ্ট আছে কে নাই। এখন তাই আমি লিখলাম এনে অবশিষ্ট পরিমাণ। তাহলে পাত্রে যেটা দেওয়া থাকে সেটা আইনা আইনা দাঁড় করাও। পাত্রের মধ্যে এটা 5 ছিল, পাত্রের মধ্যে এটা 10 ছিল। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে, 5 গ্রাম। আর হচ্ছে এই সেল কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে, আচ্ছা এই চিহ্ন না দিয়ে আমি এইভাবে বলি। অর্থাৎ এই দেখো ও বিক্রিয়া অংশগ্রহণ করছে এতটুকু, এটার লাস্ট পরিমাণ ছিল 5 গ্রাম, এটার লাস্ট পরিমাণ ছিল 5 গ্রাম, আর এইগুলো ছিল পাত্রের পরিমাণ। তার মানে সোডিয়াম 5 গ্রামের মধ্যে থেকে 5 গ্রাম, তাহলে 5 - 5 ইজ ইকুয়াল টু 0 গ্রাম। আর এটা 10 থেকে কতটুকু বিয়োগ যাইব, 7.93। তাহলে এটার অবশিষ্ট পরিমাণ কত দেখো তো, 2.07 গ্রাম। এই যেটা। আর নিচে যা বলবো যে বিক্রিয়ার হিসাব থেকে বোঝা যাচ্ছে যে সোডিয়াম অবশিষ্ট থাকে না, সুতরাং সোডিয়াম হলো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ তুমি যদি অঙ্কটা এইভাবে করো, এইটুকু দিয়ে করো, তাহলে এইভাবে হিসাব করে স্যাররে দেখিয়ে দিতে পারবা। আর ওইভাবে করলে এরকম মাইনাস করতে পারবা না। ওইটার ক্ষেত্রে ভাষাটা হবে কেমন, এই যে জটিল প্রসেস। দেখো কি রকম, এটার লাস্ট পরিমাণ 10, সোডিয়ামের লাস্ট পরিমাণ হলো 6.53। তুমি তো এই জায়গায় বিয়োগ করতে পারতেছো না, পারবা কি? যদি এখানে দেখাও 5 - 6.30 গ্রাম, তাহলে মাইনাস রেজাল্ট আসবো। তাহলে এরকম বর্ণনা করতে পারবা না। ওইটার ক্ষেত্রে বর্ণনাটাই যে এরকম হবে, 10 গ্রাম এই সেলের সাথে সোডিয়াম বিক্রিয়া করতে লাগে 6.30 গ্রাম, কিন্তু পাত্রের মধ্যে রয়েছে 5 গ্রাম। অর্থাৎ এটা শেষ হয়ে যাবে, ওইখানে লিখতে হবে শেষ হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে লিখবো শেষ হয়ে যায়। এটার মধ্যে এই যদি এইভাবে যদি করি তাহলে লেখা যাবে শেষ হয়ে যায়, আর এটার ক্ষেত্রে লিখতে হবে শেষ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এই যে বলবো ভাষায় এটা দিয়ে লিখতে হবে যে এখানে 10 গ্রাম এই সেলের সাথে সোডিয়াম বিক্রিয়া করতে পাত্রের মধ্যে লাগে 6.03 গ্রাম, কিন্তু পাত্রের মধ্যে রয়েছে 5 গ্রাম। অর্থাৎ সোডিয়াম শেষ হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম হলো এখানে লিমিটিং বিক্রিয়ক। বুঝাতে পারছি? তাহলে তুমি এখন যে কোনো একটা সিস্টেমে করবা। তো আমি আবার যে জিনিসের সাথে এক্সপেরিয়েন্স, মানে এক একটা বইয়ে, পুরাতন বইয়ে এরকম ছিল, এই যে এই পার্ট করছে, এই পার্ট করছে, এই পার্ট করছে, লাস্ট এইভাবে অ্যান্সার করছে। অত কিছু আমরা করব না, আমি এইটুকু এমনি লিখলাম। এটুকু তুমি যদি নাও লেখো কোনো সমস্যা নাই, এইখান থেকে এটা চুজ করবা, করে লাস্টে এটুকু লিখবা, আর এটার সাথে এটুকু চুজ করবা, করে লাস্টে যেভাবে বর্ণনা দিবা যে এইভাবে এইভাবে শেষ হয়ে যাবে। পারবা কি? তো বাসায় যে যে কাজ এই যেরকম টাইপের, এই যে দেখো যেগুলা হচ্ছে যেমন এই যে প্রশ্ন এখানে হলো লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে, তারপরে এই যে এরকম আরো যদি যাও, আচ্ছা আর প্রশ্ন নেওয়া হয় নাই, তো তোমরা এলো খুঁজবা, খুঁজে মিনিমাম 10 থেকে 12টা প্রশ্ন তোমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক করবা। আর লিমিটিং বিক্রিয়কের ম্যাথ কিন্তু হলো মোল দেও করা যায়। তো মোল দিয়ে তো আমি শিখাই নাই, কি দিয়ে শিখেছি? গ্রাম। তুমি গ্রাম দিয়ে করতে থাকো। মোল দিয়ে করলে আরো ছোট হবে, এবং মোল দিয়ে করলে অত লিখতে হয় না। ওই যে শুরুতে হিসাব করে দেখাইলাম যে এইভাবে এইভাবে মোল, কিন্তু ওটা না করে তোমরা আপাতত গ্রাম দিয়েই করো, স্কুলে গ্রাম দিয়ে মনে হয় করাইছে। এইচডব্লিউ কিন্তু লেখা দিলাম না, মিনিমাম 10টা সিকিউ আগামী ক্লাসে আইনে আমার দেখান লাগবে যে তুমি হচ্ছে লিমিটিং বিক্রিয়কের করছো।